ওহ, তার মানে শুধুমাত্র শিফা আর আহান ভাইয়ার সাথে দেখা করানোর জন্য আমরা এখানে এসেছি। গাড়ির পাশে দাঁড়িয়ে চরম প্রকার অবাক হয়ে কথাটা বলে উঠল রুহি আমায় আর রিয়াদ ভাইয়াকে। কারণ আমরা এতক্ষণ রুহিকে সব বলছিলাম কেন আমরা এখানে এসেছি। রুহির কথা শুনে আমি আর রিয়াদ ভাইয়া দুজনেই মাথা নাড়িয়ে বললাম, সুন্দর একটা ব্রিজের উপর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছি আমি, রিয়াদ ভাইয়া আর রুহি। আর আমাদের থেকে বেশ দূরত্বে উল্টো দিকে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছে শিফা আর আহান। এখানে আসার মূল কারণ হলো আহান ভাইয়ার সাথে শিফার কথা বলা। কাল রাতেই আহান ভাইয়া বলেছিল আমায়, আমি যাতে একটু প্রাইভেসিভাবে ওনার আর শিফার কথা বলিয়ে দেই, তাই তো কাল অত রাতে এইসব প্ল্যান করলাম। যেহেতু কাল আহান ভাইয়া আর রিয়াদ ভাইয়া চলে যাবে আমেরিকায়, তাই যাতে যাওয়ার আগে আহান ভাইয়া শিফাকে তার মনের কথা বলতে পারে, তার জন্যই এখানে আসা। এখন বেশ ভালো লাগছে আমার এখানে আসার জন্য। খালামনিকে, শিফার আম্মু, কত মিথ্যে কথা বলা লাগলো। তবে যাই হোক, শিফা, আহান ভাইয়া খুশি, সাথে আমিও খুশি। শপিং এর নাম করে শিফা আর রুহিকে এখানে এনেছি। খালামনি আর কি করে জানবে, তার মেয়ের জন্য জামাই দেখছি। আনমনেই হেসে উঠলাম। আমার হাসি দেখে রিয়াদ ভাইয়া বলে উঠল, কি হলো, তুই একা একা হাসছিস কেন তানজু? না, তেমন কিছু নয়। এই বলে আমি দাঁড়িয়ে পড়লাম ব্রিজের রেলিং ধরে ব্রিজের উপর। আর গাড়ির সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে রইল রিয়াদ ভাইয়া আর আহান। প্রচণ্ড বাতাস হচ্ছে এখানে। ব্রিজের নিচেই রয়েছে মস্ত বড় নদী। নদীর উপর দিয়ে পাড়ি জমাচ্ছে কয়েকটা নৌকা আর ছোট ছোট কিছু লঞ্চ। আমি আনমনেই তাকিয়ে আছি নিচে। এদিকে রিয়াদ তাকিয়ে আছে তানজুর দিকে। একরাশ মুগ্ধতা এসে গ্রাস করেছে তাকে। মেরুন রঙের জর্জেট থ্রি-পিস পরেছে তানজু, চুলগুলো খোলা, কানে রয়েছে এক জোড়া ছোট্ট ঝুমকা, যেগুলো বাতাসে হালকা দুলছে। রিয়াদের বেশ লাগছে বিষয়টা। ইদানিং রিয়াদ তানজুকে যেভাবে দেখে সেভাবেই ভালো লাগে। আচ্ছা, আমি এত তানজুকে নিয়ে ভাবি কেন? মনে মনেই প্রশ্নটা করল রিয়াদ নিজেকে। ওর খুঁজে পাচ্ছে না সে। এদিকে আরেকজন রুহি তাকিয়ে আছে রিয়াদের দিকে। আজকে রিয়াদ ব্ল্যাক এন্ড হোয়াইট মিশ্রিত টি শার্ট পরেছে, ব্ল্যাক জিন্স, চোখে ব্ল্যাক চশমা, চুলগুলো বাতাসে উঠছে। খুব আনমনেই মুচকি হাসল রুহি। তার বেশ ভালো লাগছে রিয়াদকে। আচ্ছা, আমি যে রিয়াদ ভাইয়াকে ভালোবাসি সেটা কি এক্ষুনি বলে দেওয়া উচিত? না থাক, পরে বলবো যদি রেগে যায় তখন। মনে মনে বক বক করে চুপচাপ দাঁড়িয়ে রইল রুহি। এরা জানে না এদের জন্য সামনে কি অপেক্ষা করছে। কেউ পুরাতন ভুলে নতুন কিছু আঁকড়ে ধরার স্বপ্ন দেখছে, আর কেউ নিজের অজান্তেই ফিলিংস তৈরি করছে। কেউ ভালোবাসা বুঝতে পারছে না, আর কেউ ভালোবাসা বুঝাতে চাইছে না। আর একজন তো এদের দুজনের থেকে পুরোই আলাদা। তার মধ্যে না আছে কোনো ফিলিংস, না আছে কাউকে নিয়ে স্বপ্ন দেখার ইচ্ছে। সে তো তার লাইফে বিন্দাস আছে, কোনো প্যারা নেই, জাস্ট চিল। আর বাকিটা ভবিষ্যৎ বলবে। পাশাপাশি দাঁড়িয়ে আছে শিফা আর আহান। দুজনেরই দৃষ্টি ওই নিচে থাকা পানির দিকে। দুজনেই নীরব, কারো মুখে কোনো কথা নেই। এমনটা নয় যে তারা কিছু বলতে চাইছে না, দুজনেই অনেক কিছু বলতে চাইছে কিন্তু কিছুই বলতে পারছে না। দুজনেই অসম্ভব নার্ভাস, যেন পরীক্ষা শুরু হওয়ার আগ মুহূর্ত। হঠাৎই নীরবতার বাঁধ ভেঙে বলে উঠল শিফা, আপনি কালকে চলে যাবেন? শিফার কথা শুনে নার্ভাসভাবেই বলল আহান। আহানের কথা শুনে শিফা নিচের দিকে তাকিয়েই আমতা আমতা করে বলল,
বলছি আপনি কি কিছু বলবেন আমায়? শিফার কথায় আরো নার্ভাস হয়ে পড়ল আহান, নার্ভাস ভাবেই বলল সে। অনেক কিছুই তো বলতে চাইছি বাট বলতে পারছি কই। বিনিময়ে কিছু বলল না শিফা। আবারও মনোযোগ সে নিচে থাকা পানির দিকে, এমনটা নয় যে শিফা বুঝতে পারছে না আহান কি বলতে চাইছে তাকে, কিন্তু আহানের অবস্থা দেখে শিফার বেশ মজা লাগছে, তাই তো বিষয়টার মজা নিচ্ছে শিফা। বিরক্তির চরম সীমানা অতিক্রম করে দাঁড়িয়ে আছি আমি ব্রিজের সাথে হেলান দিয়ে, সেই কখন থেকে এখানে দাঁড়িয়ে আছি কিন্তু ওই আহান শিফার কোনো খবর নেই, তারা তো সেই আগের মতোই আগের ভঙ্গিতে দাঁড়িয়ে আছে। কিছুটা বিরক্ত নিয়ে বললাম আমি। এরা কি কিছু বলছে রুহি, নাকি চুপচাপ দাঁড়িয়ে আছে বলতো? আমার কথা শুনে রুহি হাতের নখ কাটতে কাটতে বলল। কি করে বলবো? আরে এতক্ষণ সময় লাগে নাকি কাউকে ভালোবাসি বলতে? আহান ভাইয়ার জায়গায় আমি থাকলে এতক্ষণে হয়ে যেত। আমার কথা শুনে রিয়াদ ভাইয়া বলে উঠল। ওহ তাই নাকি? তাই নয় তো কি, এত সময় লাগে নাকি? আহান ভাইয়া যেভাবে আছে মনে তো হচ্ছে না এ যুগে কিছু বলতে পারবে, তার চেয়ে বরং আমি গিয়ে বলে দেই শিফাকে আহান ভাইয়া ওকে ভালোবাসে। বলেই দুপা এগোতেই রিয়াদ ভাইয়া আমার হাত ধরে বলল, চুপচাপ দাঁড়া এখানে, এত বেশি বুঝোস কেন তুই? একটু পাকামি না করলে চলে না নাকি? উফ, তুমি বুঝতে পারছো না ভাইয়া, আমি না গেলে ওরা কখনোই বলতে পারবে না। বেশি কথা না বলে চুপচাপ দাঁড়া এখানে, না হলে ধাক্কা মেরে পানিতে ফেলে দিব তোকে। কি? এদিকে রুহি রিয়াদের কাজ দেখে হাসছে। ওর হাসি দেখে বলে উঠলাম আমি। ওই তুই হাসছিস কেন? না কিছু না। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমিও আর কিছু না বলে আবারও আগের ভঙ্গিতে দাঁড়িয়ে রইলাম। হঠাৎই ব্রিজের নিচে থাকা একটা খোলা মাঠের দিকে চোখ গেল, সাথে সাথে খুশি হয়ে বললাম আমি। তোমরা এখানে দাঁড়িয়ে থাক, আমি আসছি। কোথায় যাচ্ছিস তুই, রুহি? আরে আসছি বললাম তো। বলেই আমি দৌড়। এদিকে রিয়াদ তানজুর কাজ দেখে অবাক হয়ে বলল, কোথায় গেল বলতো রুহি? কি জানি। এমন সময় রিয়াদের ফোনে কল আসায় রিয়াদ চলে যায় একটু সাইডে, আর রুহি নিরাশ হয়ে দাঁড়িয়ে রইল গাড়ির পাশে। তারও বিরক্ত লাগছে, সেও বুঝতে পারছে না আহান শিফা এতক্ষণ কি করছে। বিরক্ত লাগছে শিফার, কারণ সেই কখন থেকে হাবলার মতো দাঁড়িয়ে আছে তারা। না আহান কিছু বলছে আর না সে কিছু বলছে। অনেক ভেবে চিন্তে শিফা সিদ্ধান্ত নিল সেই বলে দেবে আহানকে। আহানের দ্বারা কিছু হবে না, যা করার তাকেই করতে হবে। শিফা প্রস্তুতি নিল, আহানের দিকে তাকিয়ে বলে দিবে আই লাভ ইউ আহান। শিফা জোরে এক শ্বাস ফেলে আহান দিকে ঘুরে যেই না কিছু বলতে যাবে তার আগেই আহান বলে উঠল, আই লাভ ইউ। জিনিসটা হুট করে হয়ে যাওয়াতে শিফা কিছুটা ভরকে গেল। তাই বলল সে, কি? আই লাভ ইউ শিফা। জানি না কখন কোথায় কিভাবে তোমাকে ভালোবেসে ফেলেছি আমি, কিন্তু তোমায় বড্ড ভালোবাসি আমি। তুমি কি আমার ভালোবাসা গ্রহণ করবে? সেই কখন থেকে এই কথাটা বলার চেষ্টা করছি তোমাকে, বাট নার্ভাসের জন্য কিছু বলতেই পারছিলাম না। জানি না তুমি বিষয়টা কিভাবে নিবে, কিন্তু এটাই সত্যি, আমি তোমায় খুব ভালোবাসি। তোমার সাথে কথা না বললে আমার ভালো লাগে না। তুমি যখন গ্রাম থেকে চলে এসেছিলে তখনই বুঝে গেছিলাম তোমায় কতটা ভালোবাসি আমি। তোমায় ছাড়া সবকিছু শূন্য শূন্য লাগছিল গ্রামে।
মনে হচ্ছিল আমার প্রিয় জিনিসটা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে গেছে। তোমার হাসি, নজর কাড়া চোখ, মায়াবী মুখ সবকিছুতেই মুগ্ধ আমি। গড়গড় করে কথাগুলো বলেই আহান তার পকেট থেকে একটা ডায়মন্ডের রিং বের করে হাঁটু গেড়ে বসে বলল, অবশেষে বলবো, তুমি কি আমাকে ভালোবাসো সিফা? বলেই রিংটা এগিয়ে আহান শিফার দিকে। এদিকে শিফা হা হয়ে তাকিয়ে আছে আহানের দিকে। সে ভাবতে পারে নি আহান তার মনে কথা বলতে পারবে। শিফা আহানের কাজে মুগ্ধ হয়ে মুচকি হেসে বলল, হ্যাঁ আমি করব। শিফার কথা শুনে আহান খুশি হয়ে রিংটা পরিয়ে শিফার আঙুলে, তারপর বসা থেকে উঠে শিফাকে যেই না জড়িয়ে ধরতে যাবে তার আগেই শিফা বলল, এখনই কোনো জড়িয়ে ধরা যাবে না মিস্টার। শিফার কাজে আহান অবাক হয়ে বলল, কেন? আগে বিয়ে করুন মশাই, তারপর বিয়ের আগে কোনো কিছু নয়। শিফার কথা শুনে আহান বেশি অবাক হয়েছে। সে যতদূর জানে কাউকে ভালোবাসার কথা বললে প্রেমিকা নিজ থেকে জড়িয়ে ধরে আবার কিসও করে, কিন্তু এখানে তো পুরোই উল্টো। তবে যাই হোক, আহান খুশি হয়ে বলল, ঠিক আছে, আমাদের মধ্যে যা হবে সব বিয়ের পর। আহানের কাজে মুগ্ধ শিফা, কারণ সে ভাবতে পারে নি আহান ইজিলি মেনে নিবি সবটা কোনো কারণ জিজ্ঞেস না করেই। শিফা মুচকি হেসে বলল, আপনি খুব ভালো আহান। বিনিময়ে আহান আর কোনো ওর না, শুধু মুচকি হাসল। তারপর তাদের মধ্যে শুরু হলো কিছু প্রেম আলাপ। হা হয়ে তাকিয়ে আছে রিয়াদ ব্রিজের নিচে থাকা তানজুর দিকে, কারণ তানজু নিচে ছোট ছোট পিচ্চি ছেলে মেয়েদের সাথে ফুটবল খেলছে। রিয়াদ কিছুক্ষণ আগেই ব্রিজের উপর থেকে দেখেছে তানজু দৌড়ে নিচে বাচ্চাদের কাছে গেল, আর খেলা জুড়ে রিয়াদ ভেবে পাচ্ছে না এই মেয়েটা যেখানে যায় সেখানেই এইরকম পিচ্চিদের সাথে মিশে যায় কিভাবে। অবশ্য তানজুকে শুধু মেয়ে বললে ভুলই হবে, ও নিজেই তো পিচ্চি। হেসে উঠল রিয়াদ। ১.৫ ঘন্টা পর কিছু পিচ্চি ছেলে মেয়েদের সাথে ফুটবল খেলে ক্লান্ত হয়ে চলে আসলাম আমি গাড়ির কাছে, কিন্তু অবাক করার বিষয় হলো এখনো আহান আর শিফা আগের মতো দাঁড়িয়ে আছে। গাড়ির ভিতর পানির বোতলটা বের করে ঢক ঢক করে পানি খেয়ে বললাম আমি রুহিকে, ওদের কি এখনো হয়নি রুহি? জানি না তো। এইবার আমার রাগ হচ্ছে, কোনো কিছু না ভেবেই হনহন করে চললাম আমি ওদের কাছে। আমার পাশেই দাঁড়িয়ে ছিল রিয়াদ ভাইয়া, কিন্তু এবার আটকালো না, হয়তো সেও আমার মতো বিরক্ত হচ্ছে। আমি ওদের সামনে দাঁড়িয়ে বললাম, ওই তোদের কি আজকে হবে না বাড়ি ফিরতে হবে, ভুলে গেছিস নাকি? আমার কথা শুনে শিফা কিছু না বলেই হেসে চলে গেল। আমি ওর কাজ দেখে অবাক হয়ে বললাম, ও চলে গেল কেন? হয়তো লজ্জা পেয়েছে। আহান, যাহ বাব্বা, কি এমন বললাম যে ও লজ্জা পেয়ে চলে গেল? ওটা তুমি বুঝবে না তানজু। ও তো শত বুঝে আমার কাজ নেই, আগে বলো তোমার কাজটা হয়ে গেছে। আহান আমার কথা শুনে হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ তানজু, আজকে সবটা তোমার জন্য সম্ভব হলো। আহান ভাইয়ার কথা শুনে আমার আর বুঝতে বাকি রইল না আহান ভাইয়া সব বলে দিয়েছে শিফাকে। তাই আমিও খুশি হয়ে বললাম, ম্যানশন নট, হুররে, আর একটা বিয়া খামু। বিনিময়ে আহান ভাইয়াও আর কিছু না বলে হেসে চলে গেল। হয়তো সেও লজ্জা পেয়েছে। রাত ৯টা।
বই নিয়ে টেবিলে বসে ঝিমাচ্ছি আমি। ধুর, ছাতাকে যে এই পড়াশোনা তৈরি করলো, পড়তে আর ভালো লাগছে না এই ভেবে বই রেখে মোবাইলটা হাতে নিলাম আমি। ফেসবুক অন করতেই একসাথে দুটো মেসেজ আসলো, একটা শিফার আর একটা আহান ভাইয়ার। দুজনেই থ্যাঙ্কস জানালো আমায়। আমিও মুচকি হেসে রিপ্লে মোস্ট ওয়েলকাম। যাক, যা হয় ভালোর জন্যই হয়। আজকে শিফা আহান দুজনেই খুব খুশি, সাথে আমিও। এরই ভিতর আম্মু ডাক আমায়। আমিও বেশি কিছু না ভেবে মুচকি হেসে চললাম রুমের বাহিরে। দুই বউম আচার হাতে দাঁড়িয়ে আছে। আম্মু যা দেখে আমি অবাক হয়ে বললাম, ও এগুলো নিয়ে কোথায় যাচ্ছ তুমি আম্মু? একটু রিয়াদদের বাসায়। এই রাতের বেলা? তাতে কি হইছে? শোন, টেবিলের উপর আরো দুই বউম আচার আছে, নিয়ে আয় তাড়াতাড়ি আর চল আমার সাথে। কিন্তু এত আচার নিয়ে তুমি এখন রিয়াদ ভাইয়াদের বাসায় কেন যাবে আম্মু? এত কথা না বলে চল তো, আফরিনের জন্য এগুলো পাঠিয়ে দিব, ও তো এগুলো খুব ভালোবাসে। তা নয় বুঝলাম, কিন্তু এই রাতের বেলা কেন? কাল সকালেও তো দিতে পারো, ভাইয়া তো সেই কাল রাতের ফ্লাইটে যাবে। আমি কোনো রিস্ক নিতে চাই না তানজু, যদি ভুলে যাই এমনিতেও কাল অনেক ব্যস্ত থাকব। কাল আমি নিজ হাতে রিয়াদকে রান্না করে খাওয়াবো, তাই বেশি কথা না বলে চল তাড়াতাড়ি। শেষমেশ আমিও আর কথা না বাড়িয়ে চললাম আচার নিয়ে আম্মুর সাথে। নিজের রুমে দাঁড়িয়ে সবকিছু গোছাচ্ছে রিয়াদ। তার মোটেও এই মুহূর্তে আমেরিকা যেতে ইচ্ছে করছে না, কিন্তু কি করার, যেতে তো তাকে হবেই। একরাশ শূন্যতা এসে গ্রাস করল রিয়াদকে, কিন্তু রিয়াদ বুঝতে পারছে না তার এমন কেন লাগছে। বিরক্ত হয়ে রিয়াদ গোছানো বাদ দিয়ে চলে যায় বেলকনিতে। ওখানে একা একা দাঁড়িয়ে কি করছো তুমি ভাইয়া? আচমকা কারো মুখে এমন কথা শুনে পিছন ঘুরে তাকালো রিয়াদ। সামনেই তানজুকে দেখে অবাক হয় সে। তাই তো এতক্ষণ ভাবল রিয়াদ তানজু রুমে নেই কেন। সে তো তার রুমে এসে হাজির। রিয়াদ কিছু বলার আগেই তানজু দৌড়ে এসে পাশে দাঁড়ালো তার। তারপর ফট করে বলল সে, কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? এখানে একা একা কি করছো? রিয়াদ এক পলক তানজুর দিকে তাকিয়ে আকাশের দিকে তাকালো, তারপর ছোট্ট শ্বাস ফেলে বলল, তেমন কিছু নয়, এমনি দাঁড়িয়েছিলাম। তা তুই এখানে? আর বলো না, আম্মুর জন্য আশা লাগলো। ওই কালকে তুমি চলে যাবে তো, তাই আম্মু আফরিন আপুর জন্য আচার বানিয়ে নিয়ে এসেছে, ওগুলো নিয়ে যাবে তুমি আমেরিকায়। রিয়াদ জোরে এক নিঃশ্বাস ফেলে বলল, ওহ, তোমার কি মন খারাপ ভাইয়া? না তেমন কিছু না। আরে বলি না, আমরাই তো। না তেমন কোনো ব্যাপার নয়। ওহ। বিনিময়ে রিয়াদ আর কিছু বলল না, নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে রইল সে। হঠাৎই রিয়াদ তানজুর দিকে তাকিয়ে নীরবে বলল, তোকে একটা কথা জিজ্ঞেস করি তানজু? রিয়াদ ভাইয়ার কথা শুনে আমিও মুচকি হেসে বললাম, হুম বলো না। আমি চলে গেলে তুই আমায় মিস করবি? রিয়াদ ভাইয়ার মুখে এমন কথা শুনে কিছুক্ষণের জন্য হলেও কেমন একটু লাগলো আমার। মুহূর্তেই মুখের হাসি গায়েব। বুঝলাম না হঠাৎ কি হলো আমার। পরক্ষণেই নিজেকে সামলে নিয়ে বললাম, আমি তোমায় মিস কেন করব আমি? তাও অবশ্য ঠিক। বলে আবারও রিয়াদ তাকালো আকাশের দিকে। রিয়াদ ভাইয়ার কথা শুনে কেমন একটু লাগলো আমার। আচ্ছা, আমি কি সত্যি রিয়াদ ভাইয়াকে মিস করব না? মনে মনে মনের ভিতর প্রশ্ন রেখেই বলে উঠলাম আমি রিয়াদ ভাইয়াকে
তুমি আমায় মিস করবে ভাইয়া? কেন করব মিস? তা করবে কেন? তোমার তো বিলেতে সুন্দর সুন্দর গার্লফ্রেন্ডরা আছে তাই না? হাসল রিয়াদ। হেসেই বলল সে। সেটা অবশ্য ঠিকই বলেছিস। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, ও তার মানে তোমার বিলেতে গার্লফ্রেন্ড আছে ভাইয়া? প্লিজ প্লিজ আমায় নাম বলো। তানজুর কথা শুনে আবারে হাসল রিয়াদ। তারপর বলল, গার্লফ্রেন্ড নেই কিন্তু মেয়েদের মতো দেখতে অনেক মেয়ে বন্ধু আছে। কি? আবারও হাসল রিয়াদ। তুমি খালি হাসছ কেন? কি জানি খুব হাসি পাচ্ছে। তারপর নেমে আসলো তাদের মধ্যে কুটকুটে নীরবতা। কিছুক্ষণ নীরবতায় কাটিয়ে বলে উঠল রিয়াদ, আজ রাতে ঘুরতে যাবি কোথাও? রিয়াদ ভাইয়ার কথা শুনে হা হয়ে গেলাম। বিস্ময় নিয়ে বলে উঠলাম আমি, সত্যি বলছো তুমি? তাহলে কি মিথ্যে বলছি নাকি? না মানে এই রাতের বেলা। তাতে কি হইছে? তোর কি আমার সাথে ভয় হচ্ছে? বিশ্বাস নেই? কিসব বলছো তুমি ভাইয়া? বিশ্বাস কেন থাকবে না? কিন্তু বাড়িতে কি বলবো? কিছু বলার দরকার নেই, সবাই যখন ঘুমিয়ে পড়বে তখন যাব। লুকিয়ে লুকিয়ে। কাল তো এমনিতেও চলে যাব, আবার কবে আসবো ঠিক নেই, তাই আর একবার রাতের প্রকৃতি দেখতে চাই আমি, দেখাবি আমায়? রিয়াদ ভাইয়ার কথা শুনে কিছুক্ষণ ভেবে চিনতে বলে উঠলাম, ঠিক আছে ভাইয়া। মুহূর্তে খুশি হয়ে যায় রিয়াদ। মুচকি হেসে বলল সে। আমি মেসেজ দিতেই নিচে চলে আসিস তবে। ঠিক আছে ভাইয়া। এমন সময় ডাক আম্মু আমায়। সাথে সাথে আম্মুকে আসছি বলে রিয়াদ ভাইয়াকে বললাম, ঠিক আছে ভাইয়া, এখন আমি যাই, কয়েক ঘন্টা পর দেখা হবে। তানজুর কথা শুনে খুশি হয়ে বলল রিয়াদ, ঠিক আছে। ওরে আর কিছু না বলে চলে যায় তানজু। রিয়াদ কিছুক্ষণ তানজুর যাওয়ার পানে তাকিয়ে থেকে নিজের রুমে ঢুকে আবারও সবকিছু গোছাতে মনোযোগ সে। হঠাৎই রিয়াদের চোখ গেল তার ব্ল্যাক কোট এর দিকে। এই কোটটা পরেই রিয়াদ এসেছে ছিল বাংলাদেশে, আর এটা পরেই গিয়েছিল রিয়াদ গ্রামে। আর গ্রামের বাড়ির ভিতর ঢুকতে না ঢুকতেই ভাবতেই প্রচণ্ড হাসি পাচ্ছে রিয়াদের। হাসতে হাসতেই কোটটা ব্যাগে ভরে নিল সে। রাত 2টা। বিছানায় শুয়ে আছি আমি। এমন সময় মোবাইলে টুং করে উঠল আমার। সাথে সাথে কেঁপে উঠলাম আমি। ফোনটা তুলতেই উপরে রিয়াদ ভাইয়ার মেসেজ দেখে তাড়াতাড়ি বিছানা ছেড়ে উঠে বসলাম আমি। তারপর একটা হোয়াইট টি শার্ট সাথে ব্ল্যাক লেডিস জ্যাকেট আর ব্ল্যাক লেডিস জিন্স পরে মাথায় ওড়না মুড়িয়ে আস্তে আস্তে বেরিয়ে পড়লাম আমি। সবাই বেঘোরে ঘুমাচ্ছে, তাই আমিও আস্তে আস্তে বেরিয়ে গেলাম বাসা থেকে। এত রাতে লিফটে চলা অসম্ভব, তাই পুরো 10তলার সিঁড়ি বেয়ে নিচে নামলাম। নিচে নামতেই দেখলাম রিয়াদ ভাইয়া গাড়ির পাশে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে, পরছে তারিওলে কালারের টি শার্ট সাথে ব্ল্যাক জ্যাকেট, ব্ল্যাক জিন্স। আমি হালকা হেসে তাড়াতাড়ি তার সামনে গিয়ে বললাম, চল তাড়াতাড়ি ভাইয়া, কেউ দেখে ফেললে। আরে কিছু হবে না, প্যারা নাই, জাস্ট চিল। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি অবাক হয়ে বললাম, তুমি তো দেখি পুরো আমি হয়ে গেছ। হাসল রিয়াদ ভাইয়া। রিয়াদ ভাইয়ার হাসি দেখে ভ্রুকুচকে বললাম আমি, আজ একটু বেশি হাসছ না তুমি? সব কথা কি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলবি নাকি যাবি? ওহ চলো তাড়াতাড়ি ভাইয়া।
তারপর আমি আর রিয়াদ ভাইয়া গিয়ে বসলাম গাড়িতে। গাড়িতে বসতেই রিয়াদ ভাইয়া গাড়ি স্টার্ট। চললাম আমরা এক অজানা গন্তব্যে। লাইফে ফার্স্ট টাইম এত্রাতে কোথাও যাচ্ছিস, তাও সবার চোখকে ফাঁকি দিয়ে। এক অদ্ভুত ভালো লাগা এসে গ্রাস করল আমায়। বেশ কিছুক্ষণ পর হঠাৎই বলে উঠলাম আমি, এখানে গাড়ি থামিয়ে দেও ভাইয়া। আমার কথা শুনে ভাইয়া অবাক হয়ে বলল, এখানে মাঝ রাস্তায়? রিয়াদ আর কিছু বলল না। একটা গাছের আড়ালে গাড়িটা থামিয়ে সে। তারপর দুজনে মিলে একসাথে নেমে পড়লাম গাড়ি থেকে। নির্জন একটা জায়গার মাঝ রাস্তায় নেমেছে রিয়াদ তানজু। জ্যোৎস্না ভরা রাত, সাথে রাস্তার চারপাশে রয়েছে ছোট বড় অসংখ্য গাছপালা, আর তার সাথে দূর দূরান্তে রয়েছে রাস্তা জুড়ে আলোকিত ল্যাম্পপোস্ট। আকাশটাকে পরিষ্কার দেখা যাচ্ছে, চারপাশ দিয়ে বয়ে আসছে ঠান্ডা বাতাস। রিয়াদ তানজুর পাশে দাঁড়িয়ে বলল, এখানে কি দাঁড়িয়ে থাকবো আমরা? মোটেও না, হাঁটবো, চল এখানে। হুট করেই আমার হাত এগিয়ে আমি রিয়াদ ভাইয়ার দিকে। তারপর বললাম, চলো ভাইয়া, আজ তোমাকে নতুন প্রকৃতি দেখাবো। বিনিময়ে রিয়াদ মুচকি হেসে তার হাত এগিয়ে তানজুর দিকে। তারপর দুজন একসাথে দৌড়। হয়তো নতুন ভাবে প্রকৃতির প্রেমে পড়বে তারা। আস্তে আস্তে রাস্তায় দুদিকে থাকা ল্যাম্পপোস্টের পরিমাণ কমতে লাগল, সাথে রাস্তাটাও ধীরে ধীরে অন্ধকারে ঢেকে গেল। কিন্তু অন্ধকার থাকলেও পরিষ্কার দেখা যাচ্ছে সবকিছু। বেশ কিছুক্ষণ যাওয়ার পর হালকা উঁচু মাটির তৈরি পাহাড়ের উপর উঠে দাঁড়ালো রিয়াদ তানজু। চারপাশটা পুরোই গাছপালায় ভরা। রিয়াদ এখনো বুঝতে পারছে না তানজু এক্স্যাক্টলি কি করতে চাইছে। রিয়াদ বিস্ময় নিয়ে বলল, আমরা কোথায় এসেছি তানজু? রিয়াদের কথা শোনার সাথে সাথেই তানজু মুখ চেপে ধরে রিয়াদের। সাথে সাথে চোখ বড় বড় হয়ে যায় রিয়াদের। তানজু রিয়াদের মুখ চেপে ধরে বলল, হুশ ভাইয়া, আসতে বলো। তানজুর কথা শুনে রিয়াদ অবাক হয়ে তানজুর হাত সরিয়ে বলল, কি, কেন? রিয়াদের কথা শুনে তানজু রিয়াদের চোখ চেপে ধরে বলল, হুশ ভাইয়া, এক্ষুনি জেনে যাবে তুমি। বলেই আস্তে আস্তে এগোতে লাগলো তানজু রিয়াদকে নিয়ে। রিয়াদ তো তানজুর কাজে অবাকের ওপর অবাক হচ্ছে। কয়েক পা এগোতেই তানজু ছেড়ে দেয় রিয়াদের চোখ। তানজু হাত ছাড়তেই রিয়াদ আস্তে আস্তে চোখ খুলে তাকালো। সামনে তাকাতেই চোখ তার অটোমেটিক বড় বড় হয়ে গেল। একটা সবুজে ঘেরা জায়গায় দাঁড়িয়ে আছে তারা। আর তাদের থেকে সামান্য কিছু দূরত্বে পুরো জায়গা জুড়ে রয়েছে জোনাকি পোকার সাম্রাজ্য। জোনাকি পোকার আলোতে আলোকিত হয়ে আছে পুরো জায়গাটা। চক চক করছে চারপাশটা। একটা গাছের ডালের আড়ালে দাঁড়িয়ে মুগ্ধ নয়নে তাকিয়ে দেখছে রিয়াদ পুরো জিনিসটা। আগে কখনো এসব দেখেনি রিয়াদ। এই মুহূর্তে তার একটা আফসোস হচ্ছে, সে কেন তার ক্যামেরাটা আনলো না, না হলে পুরো জায়গাটা ক্যাপচার করে নিত সে। রিয়াদ খুশি হয়ে বলল তানজুকে, তুই আগে কেন বলিস নি? তুই আমায় এত সুন্দর একটা জায়গায় নিয়ে আসবি, তাহলে তো ক্যামেরাটা নিয়ে আসতাম। কিছু জিনিস নাই বা থাকলো তোমার ক্যামেরায় বন্দি ভাইয়া। বিনিময়ে আর কিছু বলল না রিয়াদ। প্রকৃতি দেখতে ব্যস্ত হয়ে পড়ল সে। আবারও প্রকৃতির প্রেমে পড়ে গেল রিয়াদ। চারপাশটা পুরোই সবুজে ঘেরা, ছোট বড় অসংখ্য গাছপালা রয়েছে এখানে।
খোলা আকাশ, মন মাতাল করা শীতল মেশানো বাতাস, সাথে নজর কাড়া জোনাকি পোকার আলোতে আলোকিত হওয়া একটা সুন্দর মণিমুগ্ধকর পরিবেশ, যার পুরো জায়গায় জুড়ে রয়েছে ঝিঝি পোকা। আচমকায় আকাশে এসে ভর করল কালো মেঘের, হয়তো বৃষ্টি হবে, যা দেখে বলে উঠলাম আমি, এখন এখান থেকে যেতে হবে ভাইয়া। রিয়াদ ভাইয়াও আর কথা বাড়ালো না, মাথা নাড়িয়ে সম্মতি জানালো আমায়। তারপর আমি আর রিয়াদ ভাইয়া চললাম আমাদের গন্তব্যের দিকে। মাঝ রাস্তায় বৃষ্টি শুরু হয়ে গেল। জ্যোৎস্না ভরা রাত নিমিষেই চলে গেছে, বৃষ্টিতে ভিজে যাচ্ছে রিয়াদ তানজুর দুজনেই। রিয়াদের হাত ধরেই দৌড়াচ্ছে তানজু, একরাশ মুগ্ধতা এসে গ্রাস করেছে রিয়াদকে। আবারও সেদিনের গ্রামের বৃষ্টিতে ভেজার মুডে চলে গেছে সে, ঠোঁটে রয়েছে তার প্রশান্তির হাসি। হুট করেই দাঁড়িয়ে পড়ল রিয়াদ, যা দেখে তানজু অবাক হয়ে বলল, কি হলো ভাইয়া, দাঁড়িয়ে পড়লে কেন, বাড়ি যাবে না? রিয়াদ হেসে বলল, না। তারপর শুরু হলো রিয়াদ তানজুর বৃষ্টিতে ভেজার খেলা। দুজন মিলে বৃষ্টিতে ভেজার মজা নিতে শুরু করল। প্রথমে তানজু একটু কিন্তু করলেও পরক্ষণেই রিয়াদের সাথে সেও মেতে উঠল বৃষ্টিতে ভিজতে। মাঝ রাস্তায় খোলা আকাশের নিচে অন্ধকারে ঘেরা জায়গায় বৃষ্টিতে ভিজছে আর ছোটাছুটি করছে রিয়াদ তানজু। হালকা উঁচু রাস্তা উপর দিয়ে হাঁটছে তানজু আর রিয়াদ নিচু রাস্তায় দাঁড়িয়ে তার হাত ধরে সঙ্গ দিচ্ছে। দুজনেই চলে গেছে এক অন্যরকম দুনিয়ায়। দুজনেই বাচ্চাদের মতো বৃষ্টির ভিতর ছোটাছুটি, লাফালাফি আর আনন্দ করছে। এভাবে কেটে গেল পুরো 1 ঘন্টা। পরের দিন দুপুর 11টা। মুখে পানি পড়াতে লাফ মেরে উঠল রিয়াদ। সামনেই আহানকে দেখে রেগে বলল সে, এসব কি করছিস তুই? কি করেছি, কখন থেকে ডাকছি তোকে, খেয়াল আছে কোনো কয়টা বাজে জানিস? যে কয়টা বাজে বাজুক, আমায় ঘুমাতে দে, ডিস্টার্ব করিস না। আরে উঠো তাড়াতাড়ি, তানজুদের বাসায় যেতে হবে। তানজু নামটা শুনতাই হকচকিয়ে উঠল রিয়াদ। কাল রাতের কথা ভাবতেই হাসি পাচ্ছে তার। কাল রাতে কি পাগলামিটাই না করল তারা। কাল বাড়ি ফিরতে ফিরতে 5:00টা বেজে গিয়েছিল তাদের। ভাগ্য ভালো কেউ বুঝতে পারেনি। দুজনেই ফ্রেশ হয়ে বেলকনিতে দেখা করে, তারপর দুজন একসাথেই ঘুমের দেশে পাড়ি জমায়। দুজনেই খুব খুশি ছিল। আনমনেই হেসে উঠল রিয়াদ, যা দেখে আহান বলে উঠল, কি হলো, তুই হাসছিস কেন? না কিছু না। প্লিজ ভাই উঠো তাড়াতাড়ি, তানজুদের বাসায় যেতে হবে, শিফা রুহি রাও এসেছে, চল তাড়াতাড়ি। রিয়াদের আর বুঝতে বাকি নেই আহান কেন এত পাগলামি করছে। হালকা হেসে বলল সে, আচ্ছা যা তুই, আমি আসছি। রিয়াদের কথা শুনে খুশি হয়ে যায় আহান। খুশি হয়েই বলে সে, ঠিক আছে। আহান যেতেই রিয়াদ মুচকি হেসে লাফ মেরে উঠল বিছানা ছেড়ে। এক অন্যরকম ফিলিংস হচ্ছে তার। এই অন্যরকম ফিলিংস নিয়েই চলল রিয়াদ ওয়াশরুমের দিকে। রান্নাঘরে দাঁড়িয়ে আছি আমি, অবশ্য দাঁড়িয়ে আছি বললে ভুল হবে, খুন্তি নাড়ছি। আজকে রিয়াদ ভাইয়া চলে যাবে, তার জন্য আম্মু নিজ হাতে রান্না করেছে রিয়াদ ভাইয়ার জন্য। সব রান্না প্রায় শেষ, শুধু এই ঝোল মাংস বাদে। তাই এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছুক্ষণ পর পর খুন্তি দিয়ে মাংস নাড়ছি আমি। ঘেমে পুরো নাজেহাল অবস্থা। তার ওপর কাল রাতে ঠিক মতো ঘুম হয়নি, সব মিলিয়ে অবস্থা বেহাল। তবে এসবের মধ্যে সবচেয়ে ভালো যেটা ছিল সেটা হলো বৃষ্টির ভিতর পাগলামি। সত্যি কাল খুব মজা হয়েছে। ইস ভাইয়া চলে যাবে, না হলে আমরা প্রায় ওইভাবে ঘুরতে যেতাম। কথাটা বলে আনমনে হেসে উঠলাম আমি।
এদিকে রান্নাঘরের দরজার বাহিরে দাঁড়িয়ে আছে রিয়াদ। কিছুক্ষণ আগেই সে এসেছে এখানে। তানজুর দিকে তাকিয়ে আছে রিয়াদ। কেমন যেন লাগছে তানজুকে। ব্ল্যাক ট্রাউজার, সাথে হোয়াইট টি শার্ট, চুলগুলো উঁচু করে কাকড়া ব্যান্ড দিয়ে আটকানো, কপালে বিন্দু বিন্দু ঘাম, অনেকগুলো ছোট ছোট চুল পড়ে আছে কপালের সামনে, হাতে খুন্তি, সব মিলিয়ে একটু অন্যরকম দেখাচ্ছে তানজুকে। এক কথায় বলতে গেলে বউ বউ লাগছে। নিজের অজান্তেই হেসে উঠল রিয়াদ। তারপর দুপা এগিয়ে গিয়ে তানজুর সামনে দাঁড়িয়ে বলল সে, কি করছিস তুই? আচমকা রিয়াদ ভাইয়া কণ্ঠ শুনে কিছুটা চমকে উঠলাম আমি। তারপর হালকা হেসে বললাম, ও কিছুই করছি না, জাস্ট খুন্তি নাড়ছি। আমার কথা শুনে হাসল রিয়াদ ভাইয়া। তারপর বলল, তুই রান্না করতে পারিস? একটু আকটু। রিয়াদ কিছুটা অবাক হয়ে বলল, রিয়েলি? সব পারি না, বাট টুকটাক। খুব ভালো। তুমি একা? আহান ভাইয়া আসেনি? আসছে তো, তার প্রেমিকাকে নিয়ে ব্যস্ত। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি হেসে উঠলাম, সাথে রিয়াদ ভাইয়াও হাসল। এমন সময় রান্নাঘরে প্রবেশ করল রুহি। আমাদের হাসতে দেখে বলল সে, কি হলো, তোমরা হাসছো কেন? এমনি হাসছি রিয়াদ। এমনি এমনি কেউ হাসে নাকি? আমরা হাসি, তাই না তানজু? রিয়াদ, একদম ভাইয়া, বলে আবারও হেসে উঠল দুজন। এদিকে রুহি সন্দেহ চোখে তাকিয়ে রইল রিয়াদ আর তানজুর দিকে। আজ একটু কেমন লাগছে ওদের কথায় কথায় হাসে। বিষয়টা একদমই ভালো লাগে নি রুহির, তাই সে আর বেশি কিছু না বলে চলে যায় রান্নাঘর থেকে। 1 ঘন্টার শাওয়ার নিয়ে ডাইনিং টেবিলে হাজির আমি। অবশ্য আমি আসার আগেই সবাই খাওয়া শুরু করে দিয়েছে। এই মুহূর্তে সবাই আমরা একসাথে, আম্মু, আব্বু, দিহান ভাইয়া, আহান ভাইয়া, শিফা, রুহি, 2 খালামনি, 2 খালু, সাথে রিয়াদ ভাইয়া আর আমি। একটা জমজমাট পরিবেশ বলতে গেলে। আমিও আর বেশি কিছু না ভেবে গিয়ে বসে পড়লাম আব্বুর পাশ দিয়ে। তারপর সবাই মিলে একসাথে গল্প করতে করতে দুপুরের খাবার শেষ করলাম। মনে হলো সময়টা খুব তাড়াতাড়ি চলে গেল। জীবন তো এমনি, কখন কিভাবে সময় কেটে যাবে বোঝাই যায় না। আজ সময় হয়ে এসেছে রিয়াদ ভাইয়া আমেরিকায় ফিরে যাওয়ার, তাই সেও চলে যাচ্ছে। খাবার শেষে আমরা ছোটরা সবাই মিলে একসাথে উঠলাম আমাদের বাসার ছাদে। 10 তালার উঁচু ছাদে দাঁড়িয়ে আছি আমরা। আমাদের পুরো এলাকাটাই এখান থেকে দেখা যাচ্ছে। সময়টা কম হলে দুপুর 3:03 বাজে। রোদ্দুরের আনাগোনা আছে অল্প স্বল্প। কিছুক্ষণ পর পর চিলিক মেরে উঠছে এক ফালি রোদ্দুর। রিয়াদ মুগ্ধ নয়নে তাকিয়ে আছে ওই আকাশের দূর সীমানায় থাকা সূর্যের দিকে। মনটা বড্ডি খারাপ লাগছে তার, কিন্তু এই মুহূর্তে মন খারাপটা মোটেও প্রকাশ করতে চাইছে না রিয়াদ। এমন সময় কাঁধে দিয়ে বলল কেউ রিয়াদকে, ভাইয়া তোমার কি মন খারাপ? শুরুতে রিয়াদ তানজু ভাবলেও পিছন ঘুরে রুহিকে দেখে তেমন কোনো রিয়েকশন না। হালকা হেসে বলল সে, না, মন খারাপ হবে কেন? না, তুমি আজ সবাইকে ছেড়ে চলে যাবে তাই। তেমন কোনো ব্যাপার নয়, এমনি দাঁড়িয়ে আছি। ওহ, নেমে আসলো রুহি। রিয়াদের মধ্যে নীরবতা। দিহান ভাইয়া, এটা ঠিক না, তুমি আমার 7 আপ নিয়ে নিলে, এটা ঠিক না। তুমুল বেগে দৌড়াতে দৌড়াতে কথাটা বললাম আমি দিহান ভাইয়াকে।
কিছুক্ষণ আগেই হাতে একটা হাফ লিটারের 7 আপ নিয়ে ছাদে উঠেছিলাম আমি, কিন্তু ঢুকতে না ঢুকতেই দিহান ভাইয়া টান মেরে আমার হাত থেকে 7 আপটা নিয়ে গিয়ে ঢকঢক করে অর্ধেক খেয়ে ফেলল। রাগে গা জ্বলে যাচ্ছে আমার, ওদিকে দিহান 7 আপ খেতে খেতে দৌড়াচ্ছে। ভাইয়া দাঁড়াও বলছি, আজকে তোমার একদিন কি আমার একদিন? হু। আরে বোন, রাগ করছিস কেন? রাগ করছি কেন মানে তুমি আমার সাধের 7 আপটা খেয়ে ফেললে। পুরো ছাদ জুড়ে ছোটাছুটি করছি আমি আর দিহান ভাইয়া। আর আমাদের কাণ্ডে হাসছে আহান ভাইয়া, শিফা আর রুহি। এদিকে রিয়াদ এদের কাণ্ড দেখে আবারও তাকালো সেই সূর্যের দিকে। এই মুহূর্তে কোনো কিছুই তার ভালো লাগছে না। দিহান ভাইয়ার মাথার চুলগুলো এলোমেলো করে দিয়ে রেগে চলে গেলাম আমি রিয়াদ ভাইয়ার সামনে। কারণ উনি ছাদের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে প্রচণ্ড রাগ হচ্ছে আমার দিহান ভাইয়ার উপর। কিছুক্ষণের মধ্যে নিজেকে শান্ত করে বলে উঠলাম আমি রিয়াদ ভাইয়াকে, কি হলো ভাইয়া, এখানে একা একা দাঁড়িয়ে আছো কেন? তেমন কোনো কারণ নেই, এমনি দাঁড়িয়ে আছি। ওহ, আমি ভাবলাম তুমি হয়তো ওই গরুরগুলো দিকে তাকিয়ে আছো, সামনেই খোলা মাঠের মাঝখানে থাকা একটা গরুকে দেখিয়ে। ভেবেছিলাম হয়তো রিয়াদ ভাইয়া কথাটা শুনে কিছু বলবে, কিন্তু উনি তো রিয়াকশনই না। এতে বেশ অবাকই হলাম আমি, হুট করে চুপচাপ হয়ে গেল কেন? ভেবেই তাকিয়ে রইলাম আমি রিয়াদ ভাইয়ার দিকে। ওভাবে তাকিয়ে আছিস কেন, আগে দেখিসনি আমায়? রিয়াদ ভাইয়ার কথা শুনে চমকে উঠলাম আমি। অবাক হয়ে বললাম, ও তুমি বুঝলে কি করে আমি তোমার দিকে তাকিয়ে আছি? তোর যে ট্যারা ট্যারা চোখ যে কেউ বুঝে যাবে। কি আমি ট্যারা? বিনিময়ে আর কোনো ওর না রিয়াদ ভাইয়া, যা দেখে আমি বুঝে গেলাম ভাইয়ার মুড অফ, তাই আর বেশি বকবক করলাম না, আমিও চুপচাপ দাঁড়িয়ে রইলাম রিয়াদ ভাইয়ার পাশ দিয়ে। হঠাৎই রিয়াদ ভাইয়া বলে উঠল, সময় খুব তাড়াতাড়ি চলে যায় তাই না তানজু? রিয়াদ ভাইয়ার কথা শুনে কিছুটা বিস্ময় বলে উঠলাম, হুম তা তো যায়। হঠাৎ এমন প্রশ্ন ভাইয়া? না এমনি। আচ্ছা চল নিচে যাই, সবাই হয়তো অপেক্ষা করছে। বলেই চলে গেল রিয়াদ ভাইয়া। আমি জাস্ট হা হয়ে তাকিয়ে রইলাম রিয়াদ ভাইয়ার দিকে, যেন উনি কি বললেন সব মাথার উপর দিয়ে গেল। রাত 8:40। সবাই তড়িঘড়ি করে তৈরি হচ্ছে রিয়াদ ভাইয়াকে এয়ারপোর্টে পৌঁছে দেওয়ার জন্য। আমিও তৈরি হচ্ছি, ভালো লাগছে নাকি খারাপ লাগছে ঠিক বুঝতে পারছি না। আয়নার সামনে দাঁড়িয়ে তৈরি হচ্ছি আমি, কাঁচা হলুদ রঙের জর্জেট 3 পিস পরেছি, চুলগুলো বেনুনি করা, চোখে কাজল আর ঠোঁটে হালকা গোলাপি লিপস্টিক, ব্যাস তৈরি আমি। তারপর চললাম নিচে। এয়ারপোর্টের ভিতর দাঁড়িয়ে আছি আমরা সবাই, কিছুক্ষণ আগেই আমরা এসে পৌঁছালাম এখানে। খালামনি, রিয়াদের মা, তো এখনই কান্না করা শুরু করে দিচ্ছে, যা দেখে মা শান্ত করছে তাকে। কত বছর পর আসলো রিয়াদ ভাইয়া, এখন আবার চলে যাচ্ছে। সত্যি আমারও একটু খারাপ লাগছে। সবার কান্না দেখে আস্তে সাইড হয়ে গেলাম আমি। কান্নাকাটি একদম সহ্য হয় না আমার, তাই উল্টো দিকে ঘুরে দাঁড়িয়ে আছি। এদিকে রিয়াদ একে একে সবার কাছ থেকে বিদায় জানাচ্ছে। সে চাচ্ছে তানজুর কাছে গিয়ে কিছু বলতে, আবার ভাবল কি বলবে সে। অন্যদিকে শিফারও মন খারাপ, আহান চলে যাচ্ছে, আবার কবে তাদের দেখা হবে কোনো ঠিক নেই। মুড অফ করে দাঁড়িয়ে রইল শিফা। যা দেখে আহান ওর কানে কানে বলল,
মন খারাপ করো না, খুব তাড়াতাড়ি তোমার সাথে আমার দেখা হবে, আর পরের বার দেখা হলে তোমায় আমি আমার সঙ্গে করে নিয়ে যাব। আহানের ইচ্ছে করছে শিফাকে একবার জড়িয়ে ধরতে, কিন্তু এই মুহূর্তে সেটা কোনোভাবেই সম্ভব নয়। আহান কিছুক্ষণ শিফার দিকে তাকিয়ে থেকে চলে যায় রিয়াদের সামনে, তারপর বলল, চল, ফ্লাইটের সময় হয়ে গেছে। রিয়াদ এতক্ষণ অন্যমনস্ক ছিল, আহানের কথা শুনে বলল সে, চল। তারপর আহান রিয়াদ দুজনকেই সবার কাছ থেকে বিদায় জানিয়ে চলল তাদের গন্তব্যের দিকে। রিয়াদ চাইছে তানজু তাকাক তার দিকে, আর আহান সে তাকিয়ে আছে শিফার দিকে, শিফাও তাকিয়ে আছে। রুহিও মন খারাপ নিয়ে দাঁড়িয়ে আছে। সে ভেবেছিল আজকে রিয়াদকে তার মনের কথা বলবে, কিন্তু কোথাও এক ভয়ের কারণে কিছু বলে উঠতে পারল না রুহি। নিঃশব্দে দীর্ঘশ্বাস ফেলল সে। আর তানজু, সে তো পিছন ঘুরে আছে, তো পিছনে ঘুরেই আছে। রিয়াদের ইচ্ছেই রয়ে গেল, তানজু তাকায়নি তার দিকে, তাই মন খারাপ নিয়েই সে চলে গেল। রিয়াদ ভিতরে ঢুকতেই পিছন ঘুরে তাকালো তানজু। মন খারাপ তারও হচ্ছে, তাই এতক্ষণ পিছন ঘুরে ছিল যাতে কেউ কিছু বুঝতে না পারে। অবশেষে সময়কে টেক্কা দিয়ে চলে গেল রিয়াদ আর আহান। তাদের প্লেনও চলে গেছে, 5 মিনিট হলো। একে একে সবাই মন খারাপ নিয়ে বের হচ্ছে এয়ারপোর্টে থেকে। সবারই খারাপ লাগছে। এই মুহূর্তে সবার মনে হচ্ছে রিয়াদ না আসলেই হয়তো ভালো হতো। একে একে সবাই বের হয়ে গেছে এয়ারপোর্ট থেকে, কিন্তু বাহিরে যায়নি তানজু। এই মুহূর্তে তার ভিতর কিছু একটা চলছে, কিন্তু কি চলছে বুঝতে পারছে না তানজু। তানজুকে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকতে দেখে শিফা ওর কাঁধে হাত দিয়ে বলল, কি হলো, এখানে দাঁড়িয়ে থাকবি নাকি, যাবি না বাড়ি? শিফার কণ্ঠ শুনে তানজু জ্ঞানে আসলো। এতক্ষণ যেন কোমায় ছিল সে। আমতা আমতা করে বলল সে, যাব তো, চল। তারপর শিফা তানজুর হাত ধরে বেরিয়ে গেল এয়ারপোর্ট থেকে। রুহি অনেক আগেই বেরিয়ে গেছে, তারও যে খুব কষ্ট হচ্ছে। সবাই গিয়ে বসে পড়ল যার যার নিজেদের গাড়িতে। গাড়িও চলতে শুরু করল তাদের আপন গতিতে। গাড়ির জানালায় মুখ দিয়ে বসে আছে তানজু। বড্ড মন খারাপ হচ্ছে তার। রাতের অন্ধকার আলোতে আনমনেই চলছে সে। গভীর ভাবনায় মগ্ন তানজু, কিন্তু কি ভাবছে তা সে নিজেও জানে না। অন্যদিকে প্লেনের জানালার দিকে তাকিয়ে আছে রিয়াদ নিচের দিকে। রাতের অন্ধকারে মেঘের কোলে ভাসছে সে। নিমিষেই কিছু একটা ভেবে চোখ বন্ধ নিল রিয়াদ। চোখ বন্ধ করতেই ভেসে আসছে এই কয়েকদিনে তানজুর সাথে কাটানো মুহূর্তগুলো। ভেসে আসছে বারবার তানজু মুখটা। চোখ খুলে নিল রিয়াদ, সবকিছু এলোমেলো লাগছে তার। আর তার পাশেই সিটে হেলান দিয়ে কানে হেডফোন গুজে গান শুনছে আহান। মন খারাপ তারও হচ্ছে, তাই তো গান শুনে মুড অন করার চেষ্টা চালিয়ে যাচ্ছে সে। রিয়াদ আবারও চোখ বুজে নিল। আবারও ভেসে আসলো তার সামনে তানজুর মুখ, কিন্তু এবার আর চোখ খুলল না রিয়াদ। চোখ বুজে ভাবছে সে ঘটে যাওয়া গত দিনগুলোর কথা। মাঝখানে কেটে গেল পুরো 1 সপ্তাহ। এই 1 সপ্তাহ রিয়াদ তানজুর দুজনেরই জ্বরের ঘোরে কেটেছে। এয়ারপোর্ট থেকে ফিরেই গা কাঁপিয়ে জ্বর এসেছে তানজুর। আর রিয়াদের আমেরিকায় পৌঁছেই সকালে গা গরম গরম লাগলেও বাড়ি গিয়েই তার জ্বর চলে আসলো। আর এর একটাই কারণ, মাঝরাতে বৃষ্টিতে ভেজার পরিণতি। এই জিনিসটা বাকি কেউ না জানলেও রিয়াদ তানজু ভালোই বুঝতে পেরেছে। সূর্যের হালকা তাপে ঘুম ভাঙল রিয়াদের। গায়ের কম্বলটা সরিয়ে উঠে বসল রিয়াদ। আজ অনেকটাই সুস্থ সে। রিয়াদ খাট থেকে নেমে চলে যায় ওয়াশরুমে। আধ ঘন্টা সময় নিয়ে ফ্রেশ হয়ে বের হয় সে।
পরনে তার রেড কালারের ট্রাইজার আর ফুল হাতার ব্ল্যাক টি শার্ট, শরীর অসম্ভব ক্লান্ত তার। রিয়াদ আস্তে চলে যায় আয়নার সামনে, নিজেকে আয়নায় দেখে কিছুটা বিষম খায় সে। কেমন দেখাচ্ছে তাকে, চোখ দুটো এখনো হালকা হালকা লালচে হয়ে আছে, চুলগুলো এলোমেলো, কেমন পাগল পাগল লাগছে তাকে। রিয়াদ আয়নার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। এমন সময় কফি হাতে রুমে ঢুকল আফরিন। রিয়াদ আফরিনকে দেখেই বলল, উফ আপু, তুই আবার কেন এই অবস্থায় এসব নিয়ে আসতে গেলি? এমনতেও এই এক সপ্তাহ প্রচুর কষ্ট করেছিস তুই। আফরিন হালকা হেসে বলল, আমার আবার কিসের কষ্ট? ভাইটা এতদিন পর আসলো, তারপর এত অসুস্থ হয়ে পড়ল, আর আমি তার জন্য কিছু করব না। রিয়াদ আফরিনের হাত থেকে কফিটা নিয়ে আফরিনকে বসিয়ে দেয় বিছানায়, তারপর বলল, এখন আমি সুস্থ আপু, আর কোনো চিন্তা নেই। হালকা হাসল আফরিন। রিয়াদ টেবিলে থাকা কফিটা হাতে নিয়ে চুমুক দিয়ে বলল, উমম আপু, কতদিন পর তোর হাতের কফি খাচ্ছি, ভালো লেগেছে খুব। হাসল আফরিন। তারপর বলল, এখন বল তাহলে কেমন কাটালি বাংলাদেশে এ কয়দিন? রিয়াদ কফির মগে চুমুক। আফরিনের কথা শুনতাই সবার আগে রিয়াদের মনে পড়ল তানজুর কথা। এই এক সপ্তাহে রিয়াদ এতটুকু বুঝে গেছে তানজুর প্রতি তার একটু হলেও ফিলিংস আছে, কারণ এই এক সপ্তাহে রিয়াদ জ্বরের থেকেও বেশি ফিল করেছে তানজুর শূন্যতা। হয়তো এটাও বুঝতে পেরেছে নিজের অজান্তেই সে ভালোবেসে ফেলেছে তানজুকে। যখন কাছে ছিল তখন এমনটা মনে হয়নি রিয়াদের, কিন্তু এখন ভাবতেই সব এলোমেলো হয়ে যাচ্ছে তার। কি হলো ভাই, কথা বলছিস না কেন? আচমকা আফরিনের কণ্ঠ শুনে রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে এলো। তারপর বলল, না কিছু না। তাহলে বলছিস না কেন? কেমন কাটালি বাংলাদেশে? রিয়াদ কফির মগে এক চুমুক দিয়ে বলল, আর বলো না আপু, এই কয়েকদিনে কত কিছু ঘটে গেছে। তারপর রিয়াদ একে একে সব ঘটনা বলতে লাগল আফরিনকে। আফরিন তো অবাক, সব শুনে অবাক হয়েই বলল সে, তানজু এত দুষ্টু? তাহলে বলছি কি, তবে খুব ভালো। হালকা হাসল আফরিন। তারপর আরও কিছুক্ষণ রিয়াদের সাথে গল্প করে বেরিয়ে যায় রুম থেকে। আফরিন বের হতেই রিয়াদ কফি হাতে নিয়েই এগিয়ে যায় বেলকনির দিকে। রিয়াদের বেলকনিটা অসম্ভব সুন্দর, দুফ্লোরের ছাদওয়ালা দোতলা বাড়ি, যার চারপাশটাই অসম্ভব সুন্দর, চারদিকে বিভিন্ন ধরনের গাছপালায় ঘেরা। আর রিয়াদে বেলকনির চারপাশে ঘিরে রয়েছে রংবেরঙের ফুল গাছ। রিয়াদ আস্তে গিয়ে দাঁড়ায়, বেলকনির রেলিং ধরে। তারপর কফি হাতেই চোখ দুটো বন্ধ করে নেয় সে। সাথে সাথে ভেসে আসছে তানজুর মুখ। রিয়াদ আবার চোখ দুটো খুলে ফেলে, তারপর কফির মগে চুমুক দিয়ে আনমনেই ভাবল সে, কি জানি তানজু এখন কি করছে। সন্ধ্যা 7টা। বইয়ের পাতায় মুখ গুজে চেয়ারে বসে আছি আমি, কিছু ভালো লাগছে না। ধুর, একরাশ বিরক্ত মাখা মুখ নিয়ে বই রেখে মোবাইলে হাত রাখলাম। ফেসবুকিং করতেও ইচ্ছে করছে না। ধুর ছাতা, আমার কিছু ভালো লাগছে না কেন? মুড অফ নিয়েই পড়ার টেবিল থেকে উঠে দাঁড়ালাম আমি, তারপর চলে গেলাম বেলকনিতে। ইদানিং কিছু ভালো লাগে না, কেন লাগে না বুঝতে পারছি না। হঠাৎই রিয়াদ ভাইয়ার সাথে কাটানো মুহূর্তগুলোর কথা মনে পড়ল। সত্যি আমরা খুব মজা করেছি। আনমনেই হেসে উঠলাম আমি।
সময় অতি মূল্যবান জিনিস, সময় মানুষকে বুঝিয়ে দেয় অনেক কিছু, তোমার কাছে কে বেশি ইম্পর্টেন্স আর তুমি কার কাছে কতটা ইম্পর্টেন্স। ব্যস্ত সময়েই ব্যস্ত হয়ে পড়ে রিয়াদ তানজু দুজনেই, দেখতে দেখতে কেটে যায় পুরো 2 মাস 10 দিন। নিজেদের স্বাভাবিক জীবনে আবারও ব্যস্ত হয়ে পড়ে দুজনেই, রোজ ভার্সিটি, আম্মুর বকা, বাচ্চাদের সাথে খেলাধুলো, সাথে ফেসবুকিং করতে করতে দিন কেটে যায় তানজুর, সে তার মতো তার লাইফে স্বাভাবিক হয়ে গেছে। আর অন্যদিকে ডাক্তার হওয়ার লাস্ট এক্সামের দেওয়ার প্রস্তুতি নিচ্ছে রিয়াদ। এবারের এক্সামে ভালো ফলাফল অর্জন করলেই রিয়াদের আমেরিকা এসে পড়াশোনা করা সার্থক হবে, জীবনের সবচেয়ে বড় ইচ্ছে পূরণ হবে তার। রোজ বন্ধুদের সাথে আড্ডা, পড়াশোনা আর তানজুর কথা ভাবতে ভাবতে দিন কেটে যাচ্ছে রিয়াদের। সবকিছুই ঠিক ছিল, সময়ের সাথে সাথে সবকিছুই স্বাভাবিক হচ্ছিল। শুধু স্বাভাবিক হলো না রিয়াদের তানজুর প্রতি ফিলিংস, তার ভালোবাসা। দিনের শুরুতে সবকিছু ঠিক থাকলেও রাত হলে কিছু ভালো লাগে না রিয়াদের। ইচ্ছে করে তার দৌড়ে বাংলাদেশ ঝাপড়ে জড়িয়ে ধরতে তানজুকে আর বলতে, ভালোবাসি প্রিয়সী। কিন্তু আফসোস এটা রিয়াদ করতে পারছে না, তানজুর কথা ভাবলেই সবকিছু এলোমেলো হয়ে যায় তার। কেমন পাগল পাগল লাগে নিজেকে। তাই তো রোজ রাতে রিয়াদ গ্রামে বসে তোলা তানজুর সব ছবিগুলো দেখে আর দেখেই খুশি হয়ে যায়। অপেক্ষা অতি মূল্যবান জিনিস, আর অপেক্ষার ফল খুব মিষ্টি, এটা বিশ্বাস করে রিয়াদ। তাই তো ভেবে নিয়েছে সে আবার যখন দেখা হবে তানজুর সাথে তখনই তার মনের কথা বলে দেবে রিয়াদ। মাঝে মাঝে দুয়েকবার কথা হয় রিয়াদের তানজুর সাথে ফেসবুকে। অনেকবার ভেবেছিল রিয়াদ ফেসবুকেই বলে ফেলবে তার ভালোবাসার কথা, কিন্তু আবার ভাবে না, দূর থেকে নয় কাছে গিয়ে বলবে সে তানজুকে তার মনের কথা। ধীরে ধীরে রিয়াদের এই চাওয়া আরও গভীরতা হয়ে যায়। মনে মনে খুব এক্সাইটিং এ আছে রিয়াদ। আরেক দিকে শিফা আহানের ভালোবাসাও গভীরতায় রূপ নিয়েছে। এখন তারা দুজন বলতে দুজনের জন্য পাগল, অসম্ভব ভালোবাসে আহান শিফা দুজন দুজনকে। রোজ ভিডিও অডিও চ্যাটিং সব কিছুই হয়। হয়তো খুব তাড়াতাড়ি তারা বাড়ির লোকদের বলে ফেলবে তাদের সম্পর্কের কথা। আর বাকি রইল রুহি। রুহি অপেক্ষায় আছে রিয়াদের। রিয়াদ যেদিন ডাক্তার হয়ে দেশে ফিরবে সেদিনই রিয়াদকে তার মনের কথা বলে দিবে রুহি। অপেক্ষার প্রহর যেন শেষ হতেই চায় না কারোর। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাহিরে না। 2 ও ও ও ও ও ও ও ও বেলকনিতে নরম তুলতুলে ফোমের তৈরি চেয়ারের বসে গিটারের টোন দিতে দিতে গানটা গাইছে রিয়াদ, আর চোখের সামনে ভেসে আসছে তার তানজুর সাথে কাটানো মুহূর্তগুলো। কাদা পানি ফেলা থেকে শুরু করে ছোট ছোট দুষ্টুমিগুলো, সাথে তানজুর লুঙ্গি ড্যান্স, বিয়ে বাড়ির পাগলামি। একে একে সব ভেসে আসছে রিয়াদের। এসব ভেবে ভেবে আবারও গেয়ে উঠল রিয়াদ। তোরই মতো কোনো একটা কেউ কথা দিয়ে যায়, ছায়া হয়ে যায়। তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাহিরে না। 2 ও ও ও ও ও ও গান গাইতে গাইতে চোখ বন্ধ করে নিল রিয়াদ। আবারও ভেসে আসলো রিয়াদের তানজুর সাথে কাটানো সেসব মুহূর্তগুলো, যেসব মুহূর্তগুলো রিয়াদকে নতুনভাবে শিখিয়েছিল তানজুকে। বাচ্চাদের সাথে দুষ্টুমি, দোলনায় উঠার হাসির মুখখানা,
পুরো সবুজের ঘেরা রিয়াদের হাত ধরে চলে যাওয়া সেই মণিমুগ্ধকর জায়গায়, খোলা আকাশের মাঝখানে, চারিদিকে ফুলে ঘেরা সমারোহ, সবুজ ঘাসের উপর দাঁড়িয়ে চোখ বন্ধ করে বৃষ্টিতে ভেজার তানজুর প্রতিচ্ছবি। তানজুর ট্রাক্টরে চলা, বৃষ্টির মাঝে রিয়াদের হাত ধরে পুরো গ্রাম ঘোরা, সাথে খোলা আকাশের মাঝখানে বৃষ্টির ভিতর সবুজ ঘাসের মাঝে শুয়ে থাকার মুহূর্তে, মাটির গন্ধ, পাখির কলরব সব মিলিয়ে পাগল করে দিচ্ছে রিয়াদকে। রিয়াদ চোখ খুলে আবারও গেয়ে উঠল, আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার, বিকেলে আমার। তুই ডাক না, থাকবো আমি চুপ, ধীরে তে আমার, দুপুরে আমার। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে। আমি বুঝেছি ক্ষতি নেই, আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল, ফুটে যাবে ফুল, ভিজে যাবে গা। কথা দেওয়া থাক, গেলে যাবি চোখের বাহিরে না। দুই। ও ও ও ও ও ও ও ও কল্পনায় ভেবে উঠছে রিয়াদ। রাতের আকাশের জোৎস্না ঘেরা আলোতে খোলা মাঠের মাঝখানে গাছের আড়ালে সবুজ ঘাসের উপর শুয়ে থাকা রিয়াদ তানজুর একসাথে দৃশ্য, একসাথে রাতের তারাগুলোকে গুনে দেখা, সাথে মেলায় তানজুর ঝগড়া, আর সবশেষে রাতের অন্ধকারে জোনাকি পোকার আনাগোনা নজর কাড়া সেই দৃশ্য, সাথে মাঝরাতে বৃষ্টিতে বাচ্চাদের মতো পাগলামি, একে একে সবকিছু ভেসে আসলো রিয়াদের সামনে। বুকের ভিতর এক অস্থিরতা ভাব। রিয়াদ তানজুকে ফিল করে গানটা গাইল। রিয়াদ এতটাই বিভোর ছিল তানজুতে যে তার পাশে এসে কেউ বসে আছে তা বুঝতেই পারেনি রিয়াদ। রিয়াদের গান শেষ হতেই আহান হাতে তালি দিতে দিতে বলল, উফ দোস্ত, কি গান গাইলি, আমি তো পুরো হা হয়ে গেছি, মনে হচ্ছিল কোনো এক বিভোরে আটকে গেছি। আহানের কণ্ঠ শুনে রিয়াদ তার ভাবনা থেকে বেরিয়ে আসল। হালকা হেসে বলল সে, ওহ তুই কখন এলি? অনেকক্ষণ। কিন্তু কি ব্যাপার, হঠাৎ তুই গান গাচ্ছিস? না তেমন কোনো ব্যাপার নয়, এমনি, চল ভিতরে গিয়ে বসি। বলেই রিয়াদ হাতে তার গিটারটা নিয়ে বসা থেকে উঠে দাঁড়ালো, তারপর আহানকে সাথে নিয়েই এগিয়ে গেল সে। ভিতরে ঢুকতেই আহান বলে উঠল, না কোনো ব্যাপার তো আছেই, বল আমায়। আর ইদানিং তোর ভিতর কিছু পরিবর্তন দেখছি, অকারণে হাসিস তুই, কি হয়েছে তোর? রিয়াদ আনমনে হাসল আহানের কথা শুনে। আহান বিছানায় বসে বলল, তুই আবার হাসছিস? আহানের কথা শুনে রিয়ান ঘোরের মধ্যে বলে উঠল, ওহ খুব দুষ্টু, কিন্তু ভারী মিষ্টি। আচমকা রিয়াদের মুখে এমন কথা শুনে চমকে উঠল আহান, চোখ বড় বড় করে বলল সে, কে ভারী মিষ্টি? সেটা জেনে তুই কি করবি? মানে? বেশি মানে খুঁজতে যাস না, আমার কথা শোন। বল। বয়সটা বড়দের মতো হলেও স্বভাবটা একদম বাচ্চাদের মতো। আহান আবারও সকট রিয়াদের কথা শুনে চোখ বড় বড় করে বলল, কার? সেটা জেনে তুই কি করবি? যা বাব্বা, এটা কোনো কথা? তুই এত বুঝতে যাস না, আমার কথা শোন। আহান নিরুপায় হয়ে বলল, বল। আমি নিজের অজান্তেই ওকে আর কিছু বলার আগেই একটা বিকট শব্দ হলো, সাথে সাথে রিয়াদ আহান দুজনেই দৌড়ে রুম থেকে বেরিয়ে গেল। বাহিরের বের হতেই দুজন স্তব্ধ হয়ে যায়, কারণ আফরিন পড়ে গেছে সিঁড়ির উপর থেকে। সাথে সাথে এক অজানা ভয় এসে গ্রাস করল তাদের। রান্নাঘরে কাজ করছিল রিয়াদের মা, এমন সময় ফোন বেজে উঠল তার। মেয়ের কথা শুনে স্তব্ধ হয়ে গেলেন উনি।
মুহূর্তের মধ্যে পুরো পরিবেশ কেঁপে উঠল তাদের। তানজু, রুহি, শিফা সহ সবাই আফরিনের অবস্থা শুনে ঘাবড়ে গেল। একই তো আফরিনের 9 মাস চলছে, তার ওপর সিঁড়ি উপর থেকে পড়ে গেছে, আর কিছু ভাবতে পারল না কেউ। সবার চোখ বেয়ে পানি পড়ছে। রিয়াদের মা তো পুরো পাগল হয়ে গেছে, দিশেহারা হয়ে পড়েছেন উনি। রিয়াদের বাবাও নেই এখন, কোনো কাজে একটু দূরে গেছেন উনি। রিয়াদের মাকে সবাই মিলে শান্ত করছে। হঠাৎই বলে উঠলেন উনি, আমি এক্ষুনি আমেরিকার যাব, যাই হয়ে যাক না কেন। কিন্তু আপু। কোনো কিন্তু নয়, আমি আজই ফ্লাইটের টিকিট কাটব। রিয়াদের মায়ের কথা শুনে সবাই বেশ হতভম্ব হয়ে পড়ল। তানজুর বাবা, দিহান দুজনেই বাড়ি নেই। দিহান বন্ধুদের সাথে পিকনিকে গেছে, আর তানজুর বাবা কাজের জন্য শহরের বাহিরে। এই অবস্থায় কি করে কি হবে? অনেকক্ষণ ভেবে চিন্তে আম্মু বলে উঠল, ঠিক আছে আপু, কিন্তু তুমি একা নও, তোমার সাথে তানজুও যাবে। মায়ের মুখে এমন কথা শুনে চমকে উঠলাম আমি। অবাক হয়ে বললাম, আমি? তুই, তোর বাবা, ভাই কেউ বাড়িতে নেই? দিহান থাকলে না হয় ওকে বলতাম, কিন্তু যেহেতু নেই তাই তুই যা, তোর খালামণির সাথে কাউকে তো সামলাতে হবে তাই না? কিন্তু মা। কোনো কিন্তু নয়, আমি জানি তুই পারবি। শেষমেশ আর কোনো উপায় না পেয়ে রাজি হয়ে গেলাম আমি। ঠিক আছে, তাহলে আমি এক্ষুনি সব ব্যবস্থা করছি। তোর বাবার বন্ধু শফির চাচা আছে না পাইলট, ওনার হেল্পেই তাড়াতাড়ি হয়ে যাবে সবটা। এতক্ষণে যেন বোনের কথা শুনে প্রাণ ফিরে আসলো রিয়াদের মায়ের। যে করেই হোক তাকে তাড়াতাড়ি যেতে হবে তার মেয়ের কাছে। হসপিটালের বেডে শুয়ে আছে আফরিন অচেতন অবস্থায়। কিছুক্ষণের মধ্যেই তার অপারেশন শুরু হবে। মাস্ক পরিহিত ডাক্তারের পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ। বোনের অবস্থা দেখে কষ্ট হচ্ছে তার, কি থেকে কি হয়ে গেল বুঝতে পারছে না রিয়াদ। মাঝখানে কাটল দুদিন। সবকিছু গোছাতে গোছাতে দুদিন সময় লেগেছে তানজুদের। আজ রাতের ফ্লাইটে আমেরিকায় যাবে তানজু আর রিয়াদের মা। নিজের রুমে পায়চারি করছি আমি, কিছুতেই মাথায় আসছে না আম্মু এত তাড়াতাড়ি আমার ভিসা কি করে তৈরি করল। আজকে আমেরিকার উদ্দেশ্যে রওনা হব আমরা, ভাবতেই কেমন একটা লাগছে আমার। ভালো লাগা খারাপ লাগা নিয়ে রুমের ভিতর পায়চারি করছি আমি। এমন সময় হাতে পাসপোর্ট ভিসা নিয়ে রুমে ঢুকলো আম্মু। আমায় এইভাবে পায়চারি করতে দেখে অবাক হয়ে বলল, আম্মু কি হলো, তুই তৈরি হস নি কেন? আর 2 ঘন্টার মধ্যে তোদের ফ্লাইট। আম্মু তোমায় একটা কথা বলি। বল না। বিছানা উপর রাখা তানজুর ব্যাগের দিকে এগিয়ে যেতে যেতে, তুমি এত তাড়াতাড়ি আমার ভিসা তৈরি করলে কি করে? আরে তুই এত তাড়াতাড়ি ভুলে গেলি, কয়েক মাস আগেই তো তোর আর দিহানের পাসপোর্ট ভিসা তৈরি করেছিলাম। অবশ্য কারণটা বলিনি তোকে, আর দিহানকেও রিয়াদের মতো আমেরিকায় নিয়ে গিয়ে পড়াশোনা করানোর ইচ্ছে ছিল, কিন্তু হুট করে শিউলির বিয়ে পড়ে গেল। তারপর এই বিয়ে তালে তালে সব ভুলে গেছি। সেদিন হঠাৎই তোর ভিসার কথা মনে পড়ল তাই। আর সত্যি বলতে কি, আমি নিজেও ভাবি এত তাড়াতাড়ি সবটা হয়ে যাবে। সব হয়েছে তোর বাবার বন্ধু শরীফের জন্য। আজ ওনার ফ্লাইটেই যাবি তোরা। ওহ এখন আর বেশি ভাবিস না, তাড়াতাড়ি তৈরি হ। আম্মুর কথা শুনে আর বেশি মাথা গামালাম না আমি। এদিকে হসপিটালের করিডোরে বসে আছে রিয়াদ। দুদিন যাবৎ আফরিনের কোনো হুঁশ নেই, তবে শ্বাস চলছে তার। ভাগ্যক্রমে আফরিনের বেবিটা সুস্থ আছে, কিন্তু আফরিনের অবস্থা খুব ক্রিটিক্যাল।
রিয়াদ আর ভাবতে পারছে না, কোথাও না কোথাও রিয়াদ নিজেকে এসবের জন্য দায়ী করছে। কেন সে আফরিনের খেয়াল রাখলো না, কেন একটু কেয়ার নিল না রিয়াদ আফরিনের? নিজের উপর নিজেরই রাগ হচ্ছে। রিয়াদের পাশেই সায়ান, আফরিনের হাজবেন্ড, ওনার বেবিটাকে কোলে নিয়ে বসে আছে। অনেকটাই ভেঙে পড়েছে সে, তারপরও বেবির মুখের দিকে তাকিয়ে নিজেকে শক্ত রাখছে সায়ান। এমন সময় আহান আর রিয়াদের কিছু বন্ধুরা এসে দাঁড়ালো ওদের সামনে। দুদিন যাবৎ ওরাই সবটা দেখছে। সবার চোখে মুখে অস্থিরতার ভাব। এয়ারপোর্টের সামনে দাঁড়িয়ে আছি আমি আর খালামনি। জীবনে প্রথমবার মা বাবাকে ছেড়ে এত দূর যাচ্ছি। খালামনি তো যেন দৌড়ে চলে যাক আমেরিকা। কি হলো তানজু, চল তাড়াতাড়ি বলে আগেই ঢুকে পড়ল খালামনি। আমিও আর বেশি কিছু না বলে আম্মু, রুহি, শিফাকে বিদায় জানিয়ে চলে গেলাম। সবাই খুব টেনশনে আছে। আফরিনের কিছু হলে ভাবতেই সবার কান্না পাচ্ছে। মাঝখানে কেটে গেল পুরো একটা 16 ঘন্টা। তানজুদের ফ্লাইটের যাত্রায় আর রিয়াদের টেনশনে আর হতাশায়। রিয়াদ জানত না তানজু আসছে তার মায়ের সাথে। সে এই মুহূর্তে নিজের মধ্যেই নেই। ওয়েলকাম টু আমেরিকা। আমেরিকার এয়ারপোর্টের বাহিরেই বড় সাইনবোর্ডে লেখা। আমার আর খালামনির ফ্লাইট এসে ল্যান্ড করল জাস্ট 2 মিনিট হলো। আমি আর খালামনি তাড়াতাড়ি বের হয়ে গেলাম এয়ারপোর্ট থেকে। আমাদের জন্য সায়ান দুলাভাই গাড়ি পাঠিয়ে দিয়েছে অলরেডি। হয়তো এখান থেকেই সরাসরি হসপিটালে চলে যাব আমরা। আমাদের জন্য অপেক্ষা করছিল একজন প্রাপ্তবয়স্ক লোক, হয়তো গাড়ির ড্রাইভার উনি। ওনার সাথে ছিল একটা ছোট সাইনবোর্ড যেখানে নাম লেখা ছিল আমার। যা দেখে বুঝতে পেরেছি উনি আমাদের নিতেই এসেছে। আমি বেশি কিছু না ভেবে লোকটার সামনে এসে মুচকি হেসে বললাম, হ্যালো, ইউ শাফিন। আমার কথা শুনে ছেলেটি মুচকি হেসে বলল, ইউ তানজু। ইয়েস। চলুন তাড়াতাড়ি, আপনাদের সায়ান ভাই হসপিটাল নিয়ে যেতে বলেছেন। আপনি বাঙালি? হুম। তারপর আর বেশি কথা না বাড়িয়ে আমি আর খালামনি গিয়ে বসে পড়লাম গাড়িতে। আমরা বসতেই শাফিন গাড়ি চালাতে শুরু করল। খালামনি তো গাড়িতে বসতেই আগে বলল, তাড়াতাড়ি গাড়ি চালিও। ডোন্ট ওয়ারি কাকিমা, তাড়াতাড়ি যাব আমরা। মস্ত বড় শহর আমেরিকা, সব সাদা চামড়ার লোকজন। এদের সবাইকে দেখে আমি জাস্ট হা হয়ে তাকিয়ে আছি এদের দিকে। একটা কিউটের ডিব্বা। আফরিনের বেডের পাশে দাঁড়িয়ে আছে রিয়াদ, সায়ান, আহান সহ একজন ডক্টর আর একজন নার্স। সবার চোখে মুখে হাসির ঝলক, কারণ কিছুক্ষণ আগেই আফরিনের জ্ঞান ফিরেছে। আগের চেয়ে অনেক বেটার আফরিন। ডাক্তার খুশি মনে বলে উঠল রিয়াদকে, ডোন্ট ওয়ারি রিয়াদ, ইউর সিস্টার ইস অ্যাবসুলেটলি ফাইন। রিয়াদ মুচকি হেসে বলল, থ্যাংক ইউ সো মাচ ডক্টর। বিনিময়ে ডক্টর রিয়াদের কাঁধে হাত রেখে মুচকি হাসলেন। তারপর বেরিয়ে গেলেন রুম থেকে। এমন সময় হতভম্ব হয়ে হসপিটালের ভিতর ঢুকল আফরিনের আম্মু। হতভম্ব হয়ে বললেন উনি, আফরিন কেমন আছে আফরিন? রিয়াদ দৌড়ে গিয়ে মাকে জড়িয়ে ধরে বলল, ভালো মা, আপু এখন সুস্থ আছে। আর আপুর বেবিও খুব ভালো আছে। দেখো মা, আপুর ছেলে হয়েছে। আফরিনের পাশেই বেডে শুয়ে থাকা একটা সুন্দর ফুটফুটে বাচ্চা, ঠোঁটে তার মিষ্টি হাসি। রিয়াদের মায়ের নাম মুক্তা বেগম। উনি দৌড়ে চলে গেলেন ওনার মেয়ের কাছে। আফরিনের মাথার কাছে বসে বললেন, কেমন আছিস তুই? মাকে এতদিন পর দেখে চোখে পানি চলে আসে আফরিনের। মুচকি হেসে বলল সে, মা তুমি কেমন আছো? কতদিন পর তোমায় দেখছি।
আমায় ছাড়, তোর কথা বল। আমি তো ভালো আছি, এখন তুমি চলে এসেছো, আরে ভালো থাকবো। মুচকি হেসে মেয়ের হাতে চুমু কাটেন আফরিনের আম্মু। এমন সময় সায়ান সালাম দেয় মুক্তা বেগমকে। উনিও মুচকি হেসে সালামের ওর দেন। মা, আপনার আসতে কোনো অসুবিধা হয়নি তো? তেমন কোনো অসুবিধা হয়নি, সবচেয়ে বড় কথা তানজু ছিল তো আমার সাথে, ওই সবটা দেখেছে। তানজু নামটা শুনতাই বুকের ভিতর দক করে উঠল রিয়াদের। সে যেন বিশ্বাসই করতে পারছে না তানজু এসেছে, নাকি ভুল শুনল কিছু। রিয়াদ অবাক চোখে বলল, তোমার সাথে কে এসেছে মা? আরে তানজু। আর কিছু বলার আগেই আফরিনের রুমে প্রবেশ করল তানজু। তানজুকে দেখে কি রিয়েকশন দিবে রিয়াদ ভুলে গেছে, তার কথা যেন বন্ধ হয়ে গেছে নিমিষেই। সে শুধু অবাক চোখে তাকিয়ে আছে তানজুর দিকে। প্রায় 2.5 মাস পর রিয়াদ দেখছে তানজুকে। বুকের ভিতর এক অদ্ভুত ফিলিংস হচ্ছে তার। বুকের বাঁ পাশে অটোমেটিক হাত চলে যায় রিয়াদের। অবাক চোখে তাকিয়ে আছে সবাই আমার দিকে। নিজেকে কেম ভিনদেশি মনে হচ্ছে। আমি এক চিলতে হাসি দিয়ে বললাম, আরে তোমরা এভাবে তাকিয়ে আছো কেন? আমি তানজু, আমায় তো সবাই চিনো তাই না? হয়তো সামনাসামনি দেখোনি, কিন্তু শুনছো তো? আহান তানজুর কথা শুনে অবাক হয়ে বলল, কি বলবো তানজু, সত্যি খুব অবাক হয়েছি তোমায় দেখে। দেখো, অবাক হওয়ার কিছু হয়নি, আমরাই তো। আর আফরিন আপু, তুমি কেমন আছো? ভালো আফরিন। আর আমার পুচকো ছুনা। বলেই আফরিন আপুর বেবিটাকে কোলে তুলে নিলাম আমি, একদম পুতুলের মতো দেখতে। পুচকুকে কোলে নিয়েই বলে উঠলাম আমি সায়ান ভাইয়াকে, আসসালামু আলাইকুম দুলা ভাই। ওলাইকুম আসসালাম। আপনার সাথে আমার প্রথম সাক্ষাৎ, আমি কিন্তু আপনার শালিকা হই। আর শালিকাদের কিন্তু অনেক আবদার আছে, সব কিন্তু আপনাকে পূরণ করতে হবে। হালকা হাসলেন উনি। 2 মিনিটের মধ্যে পুরো রুম যেন হুল্লোড়ে ভরে গেছে। সবাই এক নিমিষেই বুঝে গেছে এ মেয়ে ভারী চঞ্চল আর মিশুক টাইপের। 2 মিনিটের মধ্যে পুরো রুম কাঁপিয়ে ফেলেছে তানজু। রুমে এত হইচই দেখে ডক্টর ছুটে আসলেন রুমে। হতভম্ব হয়ে বললেন উনি, এভরিথিং ইজ রং। নো ডক্টর, অল ফাইন সায়ান। কিছুক্ষণের মধ্যেই একে একে সবাই রুম থেকে বেরিয়ে গেল, শুধু থাকলো আফরিনের আম্মু। পেশেন্টের রুমে এত মানুষ না থাকাই ভালো, তাই ডাক্তার একজনকে রেখে বাকি সবাইকে রুম থেকে বের হতে বললেন। কেবিনের বাহিরে, রিয়াদ তুমি একটা কাজ করো, তানজুকে নিয়ে বাড়ি চলে যাও। কাল থেকে একবারও বাড়ি যাও নি, চোখের মুখের কি অবস্থা করেছ, একটু ফ্রেশ হয়ে এসো। ততক্ষণ না হয় আমি আর আহান আছি এখানে, আর শাশুড়ি মাও তো আছে আফরিনের সাথে। আফরিনের রুম থেকে বেরিয়ে এই কথাটা বলে উঠল সায়ান রিয়াদকে। রিয়াদ কিছুক্ষণ ভেবে বলল, ঠিক আছে। তারপর রিয়াদ আর তানজু দুজনেই বেরিয়ে হাঁটতে থাকে বাড়ির উদ্দেশ্যে। তারপর বলো ভাইয়া, কেমন আছো তুমি? ভালো, তুই? আমি তো বিন্দাস আছি, কিন্তু গত 3 দিন যাবৎ ভালো ছিলাম না, কিন্তু এখন ভালো আছি। ওহ, নীরবে। তোমার কি মন খারাপ হচ্ছে ভাইয়া? আরে চিন্তা করো না আফরিন আপু, খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যাবে। কি কতক্ষণ যাবৎ হুম করে যাচ্ছ বলো তো? আমি এসেছি, তুমি খুশি হওনি? তানজুর কথা শুনে রিয়াদ কি বলবে বুঝতে পারছে না। সে যে কতটা খুশি হয়েছে সেটা যদি বলতে পারত তানজুকে। এক্সাইটিংয়ে কথাই বলতে পারছে না রিয়াদ, তাই তো
হুম বলে চালিয়ে যাচ্ছে। রিয়াদ ভাইয়াকে চুপ থাকতে দেখে বলে উঠলাম আমি, কি হলো ভাইয়া, কথা বলছো না কেন? এতক্ষণ পর রিয়াদ মুখ খুলল, বলল সে, কি বলবো বুঝতে পারছি না, আমার বিশ্বাসই হচ্ছে না তুই আমার সামনে আছিস। হুট করেই তানজু স্পর্শ করল রিয়াদের হাত, এতে হালকা চমকে উঠল রিয়াদ। তানজু রিয়াদের হাত ধরেই বলল, এখন বিশ্বাস হলো ভাইয়া, আমি এসেছি এখানে। মাথা নাড়ায় রিয়াদ, কিন্তু মুখেই কিছু বলল না, সব কথা যেন ঠোঁট পর্যন্ত এসেই আটকে যাচ্ছে রিয়াদের, মুখ দিয়ে কিছু বের করতেই পারছে না সে। পুরো 3 তলার উপর থেকে সিঁড়ি বেয়ে কথা বলতে বলতে নিচে নামছে রিয়াদ আর তানজু। নিজেদের কথায় এতটাই বিভোর ছিল যে হসপিটালে লিফট আছে ভুলে গেছে তারা। রিয়াদ তানজু একসাথে নিচে নেমে গিয়ে বসল গাড়িতে। ওরা বসতেই শাফিন গাড়ি চালাতে শুরু করল। গাড়ি চলতে শুরু করল তার আপন গতিতে। সবকিছুই যেন স্বপ্নের মতো লাগছে রিয়াদের কাছে। তার এখনো বিশ্বাস হচ্ছে না তানজু তার সামনে বসে। তার তো এটাকে কোনো স্বপ্ন মনে হচ্ছে, যেন ঘুম ভেঙে গেলেই তানজু চলে যাবে তার কাছ থেকে। আমেরিকার ঠান্ডা শীতল মেশানো বাতাস এসে লাগছে রিয়াদ তানজু দুজনের গায়ে। রিয়াদ মুগ্ধ নয়নে তাকালো তানজু দিকে। একটা রেড টি শার্ট, সাথে ব্ল্যাক লেডিস জ্যাকেট, ব্ল্যাক লেডিস জিন্স, চুলগুলো বেনুনি করা, চোখে আজ কাজল নেই, হয়তো তাড়াতাড়ি আসার ফলে তেমন সাজগোজ করে নি তানজু। তবে তানজু যেমন আছে সেভাবে ভালো লাগছে রিয়াদের কাছে। সামনে চুলগুলো বাতাসে উড়বে খুব। রিয়াদের চোখ আটকে যায় সেখানে। তাড়াতাড়ি রিয়াদ চোখ ফিরিয়ে নেয় তানজুর ওপর থেকে, কারণ বেশিক্ষণ তাকিয়ে থাকার ক্ষমতা নেই রিয়াদের, হয়তো তানজুতেই হারিয়ে যেত সে। আর তানজু, সে তো আমেরিকার শহর আর লোকজনদের দেখতে ব্যস্ত, কেউ যে তাকে খুব গভীরভাবে দেখছে সেদিকে তার হুঁশ নেই। বেশ কিছুক্ষণ পর আমাদের গাড়ি এসে থামল একটা সুন্দর বাড়ির সামনে। হয়তো এটাই আফরিন আপুর বাড়ি। সাথে রিয়াদ ভাইয়ারও প্রচুর উত্তেজনা নিয়ে গাড়ির ভিতর থেকে বের হতে নিলাম আমি। এমন সময় রিয়াদ ভাইয়া আমার হাত ধরে ফেলল। ওনার এমন কাজে আমি বিস্ময় চোখে তাকালাম রিয়াদ ভাইয়ার দিকে, যার অর্থ কি হলো? হয়তো রিয়াদ ভাইয়া আমার চোখের ভাষা বুঝতে পেরেছে, তাই বলে উঠল, এত তাড়াহুড়ো কিসের, আস্তে আস্তে নাম না। ওহ, এই ব্যাপার, আচ্ছা ঠিক আছে। বলেই আস্তে আস্তে গাড়ি থেকে নামলাম আমি। বিশাল বড় বাড়ি আফরিন আপুদের। পুরো বাড়িটাই রেড হোয়াইট কালারের মিশ্রিত। বাড়িটা খুব পছন্দ হয়েছে আমার। মুগ্ধ হয়ে তাকিয়ে আছি আমি বাড়িটার দিকে। এদিকে রিয়াদ ভাবছে অন্য কিছু। কিছুক্ষণ আগে রিয়াদের বলা কথাটা একদমই সত্যি ছিল না। সে তো কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না। ইচ্ছে করছে তার তানজুকে একবার জড়িয়ে ধরে মনের কথা বলে দিতে, আর এর জন্যই নার্ভাসিং এ তানজুর হাতটা ধরে বসে সে। তাই তো তানজু যখন তার দিকে প্রশ্নসূচকভাবে তাকালো তখনই, এত তাড়াহুড়ো কিসের, আস্তে আস্তে নাম না। এই বাহানার কথা বলে রিয়াদ হয়তো একটু বেশি মরিয়া হয়ে পড়েছে তানজুর প্রতি। হয়তো এতটা মরিয়া হওয়া তার জন্য উচিত হচ্ছে না, কিন্তু কিছুতেই নিজেকে কন্ট্রোল করতে পারছে না সে। তানজুর চোখের দিকে তাকালেই সবটা এলোমেলো হয়ে যাচ্ছে তার, কেমন একটা ঘোরে আটকে যাচ্ছে রিয়াদ। এমনটা হতে চলবে না। নিজেই নিজেকে এসব বলে শক্ত করছে রিয়াদ। রিয়াদের ভাবনার মাঝখানে তার হাত স্পর্শ করল কেউ। অবশ্য রিয়াদের বুঝতে বাকি নেই এই স্পর্শ কার। রিয়াদ তাকালো তানজুর দিকে। তানজুর দিকে তাকাতেই বলে উঠল সে, কি হলো ভাইয়া, বাহিরে দাঁড়িয়ে থাকবে নাকি ভিতরে যাবে না?
তানজুর কথা শুনে হুঁশ আসলো রিয়াদের, সে তো ভুলেই গিয়েছিল তারা বাহিরে দাঁড়িয়ে আছে। রিয়াদ কিছুটা অপ্রস্তুত হয়ে বলল, ওহ, আমি তো ভুলেই গেছি। কি হয়েছে বলো তো তোমার, আজ তুমি কেমন একটু বিহেভ করছো, সব ঠিক আছে তো ভাইয়া? রিয়াদ মাথা চুলকাতে চুলকাতে বলে উঠল, না তেমন কিছুই হয়নি, ওই আফরিনের জন্য টেনশন হচ্ছিল আর ঠিকভাবে নাওয়া খাওয়া কিছু হয়নি তো তাই আর কি। ওহ, টেনশন করো না ভাইয়া, সব ঠিক হয়ে যাবে। আর নাওয়া খাওয়ার জন্য তো আমাদের ভিতরে যেতে হবে তাই না? চল তাড়াতাড়ি। বলেই রিয়াদ ভাইয়া আমায় রেখেই এগিয়ে গেল। আমিও আর বেশি কিছু না ভেবে চললাম রিয়াদ ভাইয়ার পিছন পিছন। বাড়ির দরজার লক খুলল ভাইয়া, তারপর আমি আর ভাইয়া একসাথে ঢুকলাম বাড়ির ভিতর। বাড়ির ভিতর ঢুকতেই আরো অবাক আমি, বাড়ির ভিতরটা বিশাল বড়, বাহিরের থেকে বাড়ির ভিতরটা আরো বেশি সুন্দর। বাড়ি দেখে রীতিমতো ক্রাশ খাইছি আমি, পুরো বাড়িটাই থাই গ্লাসে ঘেরা। আমি আস্তে আস্তে আগে পুরো বাড়ির সাদা পর্দাগুলো সরিয়ে সাথে পুরো রুম আলোতে ভরে গেল। একে একে সব পর্দাগুলো সরাতে লাগলাম আমি। বাড়িটা এতটাই সুন্দর যে আমি পুরো এক্সাইটিং হয়ে গেছি কখন সব পর্দাগুলো সরাবো আর পুরো বাড়িটাকে একসাথে দেখব। এদিকে রিয়াদ তানজুর দিকে তাকিয়ে আছে মুগ্ধ নয়নে, সে বুঝে গেছে তানজুর এই বাড়িটা খুব পছন্দ হয়েছে। রিয়াদের আবারও চোখ আটকে যায়, কিন্তু এইবার আর বেশিক্ষণ তাকালো না রিয়াদ, তাড়াতাড়ি চোখ নামিয়ে নিয়ে বলে উঠল তানজুকে, আমি আমার রুমে গেলাম, তানজু একটু ফ্রেশ হতে হবে। ততক্ষণে তানজু পুরো বাড়ির চারদিকে ঘেরা সাদা পর্দাগুলো সরিয়ে ফেলেছে। রিয়াদের কথা শুনে বলল সে, আমিও ফ্রেশ হব ভাইয়া। ঠিক আছে, উপরে চলে আয়, আমার পাশেই একটা রুম আছে, ওইটায় গিয়ে ফ্রেশ হ তুই। ঠিক আছে। বিনিময়ে রিয়াদ আর কোনো ওর না দিয়ে তাড়াতাড়ি চলে যায়। এখানে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাবে না, তাকে মাথাটা পুরো হ্যাং হয়ে আছে তার। যখন থেকে তানজুকে দেখেছে সে কেমন যেন সবকিছু উলটপালট লাগছে তার। ভালো মতো শাওয়ার নিতে হবে তাকে। এসব ভাবতে ভাবতে উপরে চলে যায় রিয়াদ। এদিকে আমি পুরো রুমটাকে একবার চোখ বুলালাম, অসম্ভব সুন্দর দেখতে। তুলতুলে নরম সোফা, এলইডি টিভি, সাথে আরো অনেক ফার্নিচার দিয়ে ঘেরা নিচটা। আফরিন আপু সত্যি খুব সুন্দর করে সাজিয়েছে তার বাড়িটাকে। এসব ভেবে আমাদের ব্যাগগুলো হাতে নিয়ে উপরে উঠতে লাগলাম আমি। জলদি শাওয়ার নিতে হবে আমায়। উপরে উঠতেই কিছুটা এগোতেই একটা রুম আসলো সামনে। প্রথমে ভেবেছিলাম এটা হয়তো আমার রুম, কিন্তু দরজা বন্ধ থাকায় বুঝে গেছি এটা রিয়াদ ভাইয়ার রুম। তাই চলে গেলাম আমি পাশের রুমে। দরজা খুলতেই বিশাল বড় রুম, সাদা বেড সিটের সাদা তুলতুলে নরম বিছানায়, বিছানার পাশেই সুন্দর একটা আলমারি। ব্যাগগুলো রেখেই দৌড়ে নরম বিছানায় শুয়ে পড়লাম আমি। উফ, কি নরম, আমার বেডের থেকেও নরম। হঠাৎই চোখ গেল বেলকনির দিকে, তবে আপাতত সেদিকে পা বাড়ালাম না আমি। আগে গোসল করতে হবে, তারপর কিছু খাওয়ার জন্য তৈরি করতে হবে। এসব ভেবে চটজলদি একটা ড্রেস বের করে চলে গেলাম আমি ওয়াশরুমে। আধ ঘন্টা শাওয়ার নিয়ে কোনো রকম চুল মুছে রুম থেকে বেরিয়ে আসলাম আমি। সিঁড়ির উপর থেকে নিচে নামছে রিয়াদ। একটা ব্ল্যাক ট্রাউজার সাথে ফুল হাতার হোয়াইট টি শার্ট পরেছে সে, চুলগুলো দিয়ে টপ টপ করে পানি পড়ছে তার। পুরো 1 ঘন্টার শাওয়ার নিয়েছে রিয়াদ, এখন তার মাথাটা একটু ফ্রেশ লাগছে। হঠাৎই রিয়াদের চোখ যায় কিচেনের দিকে। মিষ্টি কালার ফুল হাতার টি শার্ট সাথে হোয়াইট জিন্স পরে আছে তানজু, চুলগুলো খোলা, দূর থেকেই বোঝা যাচ্ছে চুলগুলো ভেজা। তানজুকে দেখেই রিয়াদের চোখ আটকে যায়।
রিয়াদ এক পা করে এগিয়ে গেল তানজুর দিকে। কিছু একটা বানাচ্ছে তানজু। আচমকা রিয়াদ ভাইয়াকে আমার সামনে দেখে চমকে উঠলাম আমি। হালকা কাপা গলায় বলে উঠলাম, ভাইয়া তুমি? তানজুর ডাকে হুঁশ আসে রিয়াদের, মাথাটা ঝেড়ে বলে উঠল সে, না তুই কি করছিস এখানে? ওহ আমি তেমন কিছুই নয়, তোমার জন্য স্যান্ডউইচ বানাচ্ছি, প্লেটে রাখা স্যান্ডউইচগুলো দেখিয়ে। তানজুর কাণ্ডে রিয়াদ চোখ বড় বড় করে তাকিয়ে বলল, কি তুই স্যান্ডউইচ বানাতে পারিস? তোমার কি আমাকে অকর্ম মনে হয় যে কিছুই পারবো না? না আসলে তা নয়। হইছে, তোমায় আর কিছু বলতে হবে না, তুমি গিয়ে টেবিলে বসো, আমি আসছি। রিয়াদও আর কথা বাড়ালো না, চুপচাপ গিয়ে টেবিলে বসল। রিয়াদ বসতেই তানজু খুব যত্ন সহকারে খাবার রিয়াদের সামনে, স্যান্ডউইচ, সাথে ফ্রিজে থাকা কিছু ফল আর ফলের জুস, এর বেশি আর কিছু তৈরি করতে পারেনি তানজু। রিয়াদ স্যান্ডউইচে এক কামড় দিতে দিতে বলল, সব বুঝলাম, কিন্তু তুই এই ব্রেড পেলি কই? কেন, কিচেনেই ছিল তো? নিশ্চয়ই আহান এনেছে, সকালে এসেছিল তো। হয়তো, জানি না, ওসব বাদ দেও, তুমি বলো স্যান্ডউইচ কেমন হয়েছে? রিয়াদ স্যান্ডউইচে আরেক কামড় দিতে দিতে বলল, বলবো না। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি হতাশ হয়ে বললাম, কেন, ভালো হয়নি? না। সাথে সাথে মনটা খারাপ হয়ে গেল আমার। ধুর, এত কষ্ট করে বানালাম, কোনো কাজেই না, বিড় করে। রিয়াদ ভাইয়া আমার বিড়বিড়ানি দেখে বলে উঠল, কি বিড়বিড় করছিস বল তো? না কিছু না। একটা কথা বলবো? বলো না। স্যান্ডউইচটা শুধু ভালো না, খুব ভালো হইছে। সাথে সাথে চোখে মুখ হাসি ফুটে উঠল আমার। খুশি হয়ে বলে উঠলাম আমি, সত্যি? তাহলে কিছুক্ষণ আগে যে বললে? মজা করছিলাম। ওহ, হাসল রিয়াদ ভাইয়া। এমন সময় ফোনটা বেজে উঠল রিয়াদের। ভাইয়া খেতে খেতে বলে উঠল, ফোনটা তোলো তো তানজু। ঠিক আছে। বলেই রিয়াদ ভাইয়ার ফোনটা হাতে নিলাম আমি। টেবিলের উপরই ছিল, উপরে মিষ্টি খালামনি লেখা দেখে বুঝে গেছি আম্মু ফোন করেছে। খুশি মনে ফোনটা তুলে বলে উঠলাম আমি, হ্যালো আম্মু, কেমন আছো? অপর পাশে আম্মু হালকা চিন্তিত কণ্ঠে বলে উঠল, হ্যালো, কেমন আছিস? আমি ভালো আছি, তোমরা? আমাদের কথা ছাড়, ওখানে অবস্থা কি সেটা বল। আফরিন কেমন আছে? আর তোর খালামনি বেশি ভেঙে পড়ে নি তো? তোরা ঠিকভাবে পৌঁছাতে পেরেছিস তো? ওয়েজিদ কণ্ঠ। আরে আম্মু শান্ত হও, সব ঠিক আছে। আফরিন আপুও সুস্থ, জ্ঞান ফিরেছে তার। ডাক্তার বলেছে আপু একদম ঠিক আছে, খালি পুরোপুরি সুস্থ হতে একটু টাইম লাগবে। আমার কথা শুনে আম্মু স্বস্তির নিঃশ্বাস ফেলল। তারপর বলল, আফরিন যতক্ষণে পুরোপুরি সুস্থ না হয় ততক্ষণে তুই আর তোর খালামনি ওখানেই থাকিস, আর তোর খালামনিকেও বলিস এদিকটা নিয়েও বেশি চিন্তা না করতে, আমি আছি। ঠিক আছে আম্মু, তাহলে এখন রাখি, পরে কথা হবে। আচ্ছা রাখো, আমি আবার ফোন দিব। ঠিক আছে। ঠিক আছে আম্মু। আচ্ছা শোন, সবার খেয়াল রাখিস কিন্তু। ঠিক আছে আম্মু। বলেই ফোনটা কেটে আমি। এদিকে রিয়াদ তার মতো খাবার খেয়ে চলেছে। মা মেয়ের কথা শোনার প্রতি আপাতত তার কোনো ইন্টারেস্ট নেই।
তানজু তার মায়ের সাথে কথা বলা শেষ করে চলে আসলো রিয়াদের সামনে, তারপর ফোনটা রিয়াদের পাশ দিয়ে রেখে বলল, এই তোমার ফোন ভাইয়া। রিয়াদ তার খাওয়া শেষ করে বলে উঠল, খালামনি তো। কি বলল? তেমন কিছুই না, আফরিন আপুর কথা জিজ্ঞেস করল। ওহ আচ্ছা, শোন তুই তাড়াতাড়ি খেয়ে নে, তারপর আমরা বের হব। আমরা গেলে মা আর দুলাভাই আসবে হসপিটাল থেকে। আচ্ছা 5 মিনিট। বলেই একটা স্যান্ডউইচের 2 কামড় নিয়ে আর এক গ্লাস জুসে এক চুমুক দিয়ে বললাম, আমি এক্ষুনি তৈরি হয়ে আসছি। তোর খাওয়া শেষ? বলেই যেই না চলে আসতে নিব, সাথে সাথে রিয়াদ ভাইয়া আমার হাত ধরে টেনে চেয়ারে বসিয়ে দিয়ে বলল, বসো এখানে। কি খেয়েছিস তুই? একটা স্যান্ডউইচও পুরোপুরি শেষ করিসনি? আমার আর খেতে ইচ্ছে করছে না ভাইয়া। তা বললে তো শুনছি না, পুরোপুরি শেষ কর এটা। স্যান্ডউইচটা এগিয়ে দিয়ে বললাম তো আর খেতে ইচ্ছে করছে না। বুঝেছি তুই এভাবে মানবি না। বলেই স্যান্ডউইচটা মুখে ভরে ভাইয়া, ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে চোখ বড় বড় হয়ে গেল আমার। মুখের ভিতর স্যান্ডউইচ রেখে বলে উঠলাম আমি, মুম্মা। রিয়াদ ভাইয়া আমার কথা বুঝতে না পেরে বলে উঠল, কি? ভাইয়ার কি শুনে তাড়াতাড়ি স্যান্ডউইচ খেয়ে ফেলে বললাম আমি, এটা কি হলো? এখন যেটা হবে সেটা। বলে আরেকবার স্যান্ডউইচ মুখে ঢুকিয়ে ভাইয়া, রিয়াদ ভাইয়ার কথা আর কাজ দেখে হা হয়ে তাকিয়ে আছি আমি। যেন সবটা মাথার উপর দিয়ে যাচ্ছে। এভাবে সব খাবার খাইয়ে রিয়াদ তানজুকে, আর তানজু প্রথমে ভালো না লাগলেও পরক্ষণেই খুশি হয়ে সবটা খেয়ে নেয় সে। মাঝখানে কাটল 2 দিন। আজ বিকেলে আফরিন আপু আসবে বাসায়, তাই পুরো বাড়ি সুন্দর করে গোছগাছ করছি আমি আর রিয়াদ ভাইয়া। আফরিন আপুর রুম, সাথে আপির বেবির জন্য অনেক সুন্দর সুন্দর জিনিস কিনেছি আমি আর রিয়াদ ভাইয়া। এখন আফরিন আপুর রুম সাজাতে ব্যস্ত রিয়াদ তানজুর। একটা উঁচু চেয়ারের উপর উঠে আপির রুমের দেয়ালটাকে পেইন্টিং করছি আমি, সাদা দেয়ালোর উপর গোলাপি রঙের পেইন্টিং। তানজু তুই পারবি না, আমার কাছে দে। তুমি তো কিছুই জানো না ভাইয়া, আমি হলাম পেইন্টিং এর মাস্টার। এমন ছবি আঁকবো আফরিন আপুসহ সবাই চমকে যাবে। যদি পেইন্টিং খারাপ হয় তাহলে তোর কিন্তু খবর আছে। আরে চাপ নিও না ভাইয়া, আমি তো আছি। পুরো রুম জুড়ে সুন্দর সুন্দর বেলুন দিয়ে সাজানো, সাথে বেবিদের অসংখ্য খেলনা। বিছানার পাশেই বেবিদের ছোট্ট একটা মিষ্টি কালারের দোলনা। দোলনাটাকেও খুব সুন্দর করে সাজিয়েছে রিয়াদ আর তানজু। কাপা কাপা হাত নিয়ে তুলিতে রং লাগিয়ে এগিয়ে যাচ্ছি আমি দেয়ালের দিকে। এমন নয় আমি পেইন্টিং জানি না, কিন্তু রিয়াদ ভাইয়ার থ্রেট শুনে এখন ভয় হচ্ছে যদি ভালো না হয় তখন। এদিকে রিয়াদ তানজুর কাপাকাপি দেখে বুঝে গেছে এই মেয়ে লাস্ট টাইমে হয়তো সব গন্ডগোল করে দিবে। তাই রিয়াদ তানজুর পাশে দাঁড়িয়ে বলল, থামো তানজু। আচমকা রিয়াদ ভাইয়ার কথা শুনে থেমে গেলাম আমি, তারপর কাপা কাপা গলায় বললাম, কি হয়েছে ভাইয়া? 1 মিনিট দাঁড়া। এই বলে ভাইয়া রুমে থেকে বেরিয়ে গেল। কিছুক্ষণ পর একটা বড় টেবিল নিয়ে এসে রাখল দেয়াল ঘেঁষে, তারপর বলল, এটাই উঠে আঁকো। আমিও বেশি কিছু না ভেবে বলে উঠলাম, ঠিক আছে। তারপর চেয়ার রেখে টেবিলের উপর উঠে দাঁড়ালাম। মনে মনে আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ বলে শুরু করলাম পেইন্টিং।
হঠাৎই হাতে কারো শীতল স্পর্শ পেতেই কেঁপে উঠলাম আমি। পিছন ঘুরতে যাব এর আগেই রিয়াদ ভাইয়া বলে উঠল, হুশ, পিছন ঘোরার কোনো প্রয়োজন নেই, দুজন একসাথে আমাদের বেবির জন্য ছবি আঁকব। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি চোখ বড় বড় করে বললাম, ও কি? তানজুর কি শুনে ধ্যান ভাঙল রিয়াদের, তাড়াতাড়ি টপিক চেঞ্জ করতে বলে উঠল সে। কিছু বলিনি, তাড়াতাড়ি কাজটা শেষ কর আফরিন আপু তো চলে আসবে, তারপর আমাদের আর সারপ্রাইজ দেওয়া হবে না। ঠিক বলেছ ভাইয়া, তাহলে শুরু করা যাক মিস ডেইরি মিল্ক। রিয়াদ ভাইয়ার কথা শুনে আমি হা হয়ে বললাম, ও কি? এত কি জেনে তুই কি করবি? বলেই আমার হাত ধরে রিয়াদ ভাইয়া দেয়ালে আঁকতে শুরু করল। শুরুতেই একটু অপ্রস্তুত হলেও পরক্ষণেই নিজেকে সামলে নিলাম আমি। তানজুর পিছনে দাঁড়িয়ে তানজুর হাত ধরে দেয়ালে ছবি আঁকছে রিয়াদ, এক অদ্ভুত শিহরণ বয়ে যাচ্ছে তার ভিতর। তানজুর মাথার চুল হালকা উড়ে আসছে তার মুখে, ভালো লাগছে রিয়াদের, খুব মনোযোগ দিয়েই ছবি আঁকছে, যেন একঘরে আটকে গেছে সে। প্রায় 1 ঘন্টা ধরে দেয়ালে ছবি আঁকল রিয়াদ আর তানজু। ছবিটা হচ্ছে গ্রামীণ কোয়ালিটির, যেমনটা রিয়াদ গ্রামের দেখেছিল। ছবি শেষ হয়ে গেছে অনেকক্ষণ হলো, কিন্তু এখনো রিয়াদ তার ঘর থেকে বের হতে পারেনি। কি হলো ভাইয়া, আর কতক্ষণ আমার হাত ধরে থাকবে? ছবি তো আঁকা শেষ। আচমকা তানজুর কথা শুনে রিয়াদ তার ঘর থেকে বেরিয়ে আসলো, মিনমিন করে বলল সে, ও হয়ে গেছে। অনেকক্ষণ আগে হয়ে গেছে, তুই আমায় বলবি না? বলেই তাড়াতাড়ি তানজুকে ছেড়ে চলে আসতে নেয় রিয়াদ। অতিরিক্ত তাড়াতাড়ি করাই, রিয়াদের পায়ের নিচেই ছিল রং ছবির আকার ফোঁটা পড়েছিল টেবিলের উপর, তার সাথে রঙের বাক্সটাও ছিল তার পায়ের কাছে। অতিরিক্ত তাড়াতাড়ি করে চলতে গিয়ে তাতে পা ছিলিপ কেটে পড়ে যেতে নেয় রিয়াদ, তার পিছনে তানজু থাকায় সে গিয়ে পড়ল তানজুর উপর। ঘটনাটা হুট করে হয়ে যাওয়াতে তানজু কিছু বুঝতেই পারল না। টেবিলের পাশেই ছিল বিছানা, সাথে সাথে দুজন একসাথে গিয়ে পড়ল বিছানার উপর, তানজু নিচে আর রিয়াদ ওর উপরে। ঘটনাটা এতটাই দ্রুত হয়ে গেল যে কেউ কিছু বুঝতেই পারেনি। হা হয়ে তাকিয়ে আছে রিয়াদ তানজু একে অপরের দিকে। অপ্রস্তুত হয়ে তাকিয়ে আছি আমি রিয়াদ ভাইয়ার দিকে। কি থেকে কি হলো সব যেন মাথার উপর দিয়ে গেল, হতভম্ব হয়ে গেছি আমি। এদিকে রিয়াদ, সেও এই ঘটনার জন্য একদমই প্রস্তুত ছিল না। এতদিন তানজু এসে তার গায়ে পড়ত, আর আজ কিনা সে নিজে পড়ে গেল তানজুর উপর। এখন কি করবে না কি বলবে কিছুই বুঝতে পারছে না। স্তব্ধ হয়ে গেছে রিয়াদ, হতভম্ব হয়ে বলল সে, সরি সরি বলেই তাড়াতাড়ি তানজুর উপর থেকে উঠে গেল রিয়াদ। আরেকবার তানজুকে সরি বলে রুম থেকে বেরিয়ে গেল সে। আর তানজু শুধু হাবলার মতো তাকিয়ে রইল রিয়াদের যাওয়ার পানে। বিকেল 4:30। কলিং বেল বাজতেই রিয়াদ এসে দরজা খুলল। সামনে তার মা, আফরিন, দুলাভাই, সাথে আহানকে দেখে মুচকি হাসে রিয়াদ। কলিং বেলের শব্দ শুনতাই দৌড়ে চলে আসলাম আমি নিচে। দরজার সামনে সবাইকে দেখে দৌড়ে গিয়ে আফরিন আপুর বেবিটাকে কোলে নিয়ে বলে উঠলাম আমি, উফ আপু, এসেছো তুমি, আমি সেই কখন থেকে তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। বিনিময়ে আফরিন আপু কিছু বলল না, শুধু মুচকি হাসল। রিয়াদ ভাইয়া আর দুলাভাই আফরিন আপুর হাত ধরে বসিয়ে সোফায়। তারপর সবাই এটা ওটা নিয়ে কথা বলতে শুরু করল, আর আমি আফরিন আপুর বেবিটাকে কোলে নিয়ে পুরো রুম ঘুরতে লাগলাম। আধ ঘন্টা পর হঠাৎই রিয়াদ ভাইয়া বলে উঠল,
এখন তাহলে রুমে যাওয়া যাক আপু, আমরা আমি আর তানজু মিলে তোমাদের জন্য একটা সারপ্রাইজ প্ল্যান করেছি, চলো। রিয়াদ ভাইয়ার কথা শুনে আফরিন আপুর বেবিটাকে আহান ভাইয়ার কোলে দিয়ে আমিও দৌড়ে গিয়ে দাঁড়ালাম রিয়াদ ভাইয়ার পাশে, তারপর খুশি হয়ে বললাম, চলো আপি, তোমার জন্য সারপ্রাইজ আছে। আফরিন আপু আমার আর রিয়াদ ভাইয়ার কথা শুনে অবাক হয়ে বলল, কি সারপ্রাইজ? সেটা জানার জন্য তোমায় তো উপরে যেতে আপি। তানজু, তোরা কি করতে চাইছিস বল তো? আরে আপু চল না, আগে গেলে তো দেখতেই পাবি। রিয়াদ। শেষমেশ তানজু আর রিয়াদের জোরাজোরিতে রাজি হয়ে যায় আফরিন। তারপর রিয়াদ তানজু আফরিনের হাত ধরে আস্তে আস্তে নিয়ে যেতে লাগলো উপরে। একে একে সবাই যাচ্ছে উপরে আহান বেবিকে কোলে নিয়ে, আর দুলাভাই খালামনির সাথে। সবাই দেখতে চায় কি সারপ্রাইজ প্ল্যান করেছে রিয়াদ তানজু। আফরিন আপুর রুমের সামনে আসতেই রিয়াদ ভাইয়া ইশারা করল আমায় আফরিন আপুর চোখ চেপে ধরতে। আমিও রিয়াদ ভাইয়ার চোখের ইশারা বুঝতে পেরে পিছন থেকে আফরিন আপুর চোখ চেপে ধরলাম। আমার কাজে আফরিন আপু অবাক হয়ে বলল, কি করতে চাইছিস বল তো তোরা? আরে আপি চাপ নিচ্ছ কেন, একটু পরই সব জানতে পারবে। এরই ভিতর রিয়াদ ভাইয়া দরজা খুলে আমিও আফরিন আপুর চোখ ছেড়ে দিয়ে গিয়ে দরজার সামনে দাঁড়ালাম। তারপর দরজার সামনে দাঁড়িয়ে আমি আর রিয়াদ একসাথে বলে উঠলাম, সারপ্রাইজ। এদিকে আফরিন শুরুতেই সবকিছু ঝাপসা দেখলেও পরক্ষণেই সবটা পরিষ্কার করে দেখতে পেল। অবাক চোখে তাকিয়ে আছে আফরিন তার রুমের দিকে। পুরো রুমের চারদিকটা ঘিরে রয়েছে সুন্দর সুন্দর বেলুন, সাথে রংবেরঙের কাগজ দিয়ে তৈরি শিল্পকলা। তার বেডটাও খুব সুন্দর করে রেড কালারের ভিতর সাদা রঙের ফোট ছোট ছোট গোলাকার ব্রিওয়ের সুন্দর বেডশিট কাভার দিয়ে সাজানো। বেডের পাশেই বেবিদের দোলনা, সেটাকেও সুন্দর করে সাজিয়েছে রিয়াদ তানজু। অপলকভাবে তাকিয়ে সবটা দেখছে আফরিন। সত্যি বলতে তানজু রিয়াদের সারপ্রাইজ তার খুব ভালো লেগেছে। হঠাৎই চোখ যায় আফরিনের তার বেডের ওপরের দেয়ালে সুন্দর পেইন্ট করার দিকে। সাদা কালারের দেয়ালের ওপর অনেকটা জায়গা জুড়ে গোল বড় ব্রিউ দিয়েছে মিষ্টি কালার দিয়ে। তারপর মিষ্টি কালারের উপরে নানা রঙের কালার দিয়ে গ্রামীণ কিছু গাছ সহ উড়ন্ত পাখিদের ছবি এঁকেছে রিয়াদ তানজু। তার সাথে নদীতে চলছে পালতোলা নৌকা, উপরে নীল আকাশ, সব মিলিয়ে অসাধারণ দৃশ্য এঁকেছে ওরা। আফরিন যেন পলক ফেলতেই ভুলে গেছে, এতটাই ভালো লেগেছে তার। এদিকে আফরিন আপুকে এইভাবে চুপ থাকতে দেখে আমি, রিয়াদ ভাইয়া একে অপরের দিকে তাকিয়ে বলে উঠলাম আফরিন আপুকে, কি হলো আপি, কিছু বলছো না কেন? তানজু, তোর ভালো লাগে নি আপু? রিয়াদ। রিয়াদ তানজুর কথা শুনে আনমনেই বলে উঠল, শুধু ভালো নয়, খুব ভালো লেগেছে, থ্যাংক ইউ সো মাচ তোদের দুজনকে। আফরিন আপুর কথা শুনে রিয়াদ তানজু দুজনেই খুব খুশি হয়ে গেল। তারপর আফরিনকে ধরে আস্তে আস্তে বসিয়ে বেডে, তারপর আহানের কোল থেকে বেবিকে এনে দোলনায় শুয়ে তানজু। সবাই খুব খুশি, রিয়াদ তানজুর কাণ্ডে সবাই বেশ অবাক হয়েছে। আফরিন আপুকে বিছানায় বসিয়েই এওতো শপিং ব্যাগ নিয়ে হাজির আমি। তারপর একে একে ব্যাগ খুলে বেবির জন্য কিনে আনা সব জামাকাপড় টয়সহ আরও কিছু জিনিস পেয়ে দেখাতে লাগলাম আমি। আফরিন তো এত সব কিছু দেখে বলল, এসব কি করেছিস তোরা? এই সব আমি আর রিয়াদ ভাইয়া তোমার বেবির জন্য কিনে এনেছি, ভালো হয়েছে না? খুব সুন্দর। আফরিন আপুর কথা শুনে আমিও একটু ভাব নিয়ে বললাম,
দেখতে হবে না কার চয়েজ। হালকা হাসলো আফরিন আপু। এমন সময় আমার মাথায় চাটি মেরে বলল রিয়াদ ভাইয়া, তোর একার চয়েজ নয়, আমারও ভাগ আছে। রিয়াদ ভাইয়ার কাজে সবাই হেসে উঠল। সবার হাসি দেখে আমিও হেসে সন্ধ্যা ৭টা। বেলকনির রেলিং ধরে দাঁড়িয়ে আছি আমি, এমন সময় পিছন থেকে বলে উঠল কেউ, তানজু। আচমকা পিছন থেকে নিজের নাম শুনে পিছন ঘুরে তাকালাম আমি। সামনেই রিয়াদ ভাইয়াকে দেখে কিছুটা অবাক হয়ে বললাম, তুমি? আমি কেন আসতে পারি না বুঝি? আসতে পারবে না কেন? আসলে এই দুদিনে একদিনও তো আসোনি, তাই আর কি। ওহ, আমি কেন আসিনি তা যদি তোকে বলতে পারলাম তাহলে তো হয়েই যেত। আমায় পাগল বানিয়ে দিয়েছিস তুই, তোর জন্য দিনকে দিন পাগল হয়ে যাচ্ছি আমি। খুব ইচ্ছে করছিল আমার তোরে জড়িয়ে ধরে বলে দেয় বড্ড ভালোবেসে ফেলেছি প্রিয়সী, মনে মনে। রিয়াদের ভাবনার মাঝখানে বলে উঠল তানজু। কি হলো ভাইয়া, কি ভাবছ? না কিছু নয়, তোর সাথে আমার কিছু কথা আছে। বলো না। এখন নয়, পরে বলবো। ঠিক আছে ভাইয়া। এমন সময় খালামনির ডাক আমায়, আর রিয়াদ ভাইয়াকে চাউমিন বানাচ্ছিল। খালামনি হয়তো তৈরি হয়ে গেছে। খালামনির ডাক শুনে আমি এক্সাইটিং বলে উঠলাম, চলো ভাইয়া যাই। যাব, আর একটা কথা বলি। বাকি কথা পরে শুনবো ভাইয়া, আগে চলো খালামনির হাতের চাউমিন খেয়ে আসি। বলেই রিয়াদকে আর কিছু বলার সুযোগ না দিয়ে তানজু রিয়াদের হাত ধরে বেরিয়ে যায় রুম থেকে। তানজুর হাতের স্পর্শ পেতেই রিয়াদ আর কিছু বলতে পারল না, চুপচাপ তানজুর সাথে এগিয়ে যেতে লাগল সে। পরের দিন সূর্যের শীতল তাপে বেঘরে ঘুমাচ্ছে রিয়াদ। সাদা কম্বল জড়িয়ে ঘুমিয়ে আছে সে। এমন সময় রেড রঙের কাতান শাড়ি, ম্যাচিং করা লাল ব্লাউজ, খোলা চুল, গলায় রেড পাথরের নেকলেস, সাথে হালকা কানের দুল, দুহাত ভর্তি লাল কাঁচের চুড়ি, সাথে হালকা মেকআপ আর ঠোঁটে লিপস্টিক দিয়ে রিয়াদের রুমে ঢুকল তানজু। ঢুকেই মুচকি হেসে গিয়ে বসল সে রিয়াদের পাশে। তারপর রিয়াদের কপালে হাত স্পর্শ করল তার। রিয়াদ ঘুমের মধ্যেই অনুভব করছে কেউ তাকে খুব গভীরভাবে দেখছে, সাথে কপালেও হাত স্পর্শ করছে। হাতের ছোঁয়াটা খুব চেনা চেনা লাগছে রিয়াদের, কিন্তু রিয়াদ যেটা ভাবছে সেটা কি করে সম্ভব? তানজু কেন আসবে এখানে? আবার ভাবল রিয়াদ। আসতেও তো পারে। এরই ভিতর রিয়াদের কপালে থাকা চুলগুলোকে ফু দিয়ে উড়িয়ে কেউ কিছুটা হতভম্ব হয়ে চোখ খুলল রিয়াদ। সকাল সকাল তানজুর এমন লুক থেকে পুরো চমকে উঠল রিয়াদ। তানজুকে পুরোই লাল পরি লাগছে। শাড়িতে এত সুন্দর লাগবে তানজুকে এটা ভাবতেই পারেনি রিয়াদ। আস্তে আস্তে শোয়া থেকে উঠে বসল সে। অপলকভাবে তাকিয়ে আছে সে তানজুর দিকে। রিয়াদ কিছু বলতে যাবে তার আগেই তানজু রিয়াদের ঠোঁটে আঙুল দিয়ে বলল, হুশ। তানজুর কাজে রিয়াদ হা হয়ে তাকিয়ে আছে তানজুর দিকে। তানজু রিয়াদের হাত ধরে টেনে বিছানা থেকে নামালো, কিন্তু কিছু বলল না। রিয়াদ বুঝতে পারছে না তানজু একজ্যাক্টলি কি করতে চাইছে তার সাথে। তবে এই মুহূর্তে রিয়াদ এক ঘোরের মধ্যে আটকে গেছে। তানজুর এমন অপলক সাজ দেখে মুগ্ধ সে, তাই মুগ্ধতা নিয়েই রিয়াদ এগিয়ে যাচ্ছে তানজুর সাথে। রৌদ্রময়ী দুপুর। খোলা মাঠের সবুজ শ্যামলের মাঝখানে দাঁড়িয়ে আছে রিয়াদ। রিয়াদ বুঝল না এই মায়ে তো শীত শীত লাগছিল তার, তাহলে হুট করে এত গরম লাগছে কেন? আর আমেরিকায় তো এত গরম পড়ে না। কড়া রোদ্দুরের তাপ, সূর্যজিমামা তার সব তাপ ঢেলে দিয়েছে আজ। এমন সময় লাল কাতান শাড়ি,
ম্যাচিং করা লাল ব্লাউজ, খোলা চুল, গলায় রেড পাথরের নেকলেস, সাথে হালকা কানের দুল, দুহাত ভর্তি লাল কাঁচের চুড়ি, সাথে হালকা মেকআপ আর ঠোঁটে লিপস্টিক দিয়ে সবুজে ঘেরা মাঠের দূর সীমানা দিয়ে দৌড়ে আসছে তানজু। রিয়াদ অবাক হয়ে গেল তানজুর কাণ্ডে। কারণ তানজু তো এতক্ষণ তার সাথে, তাহলে ও দূরে কি করে গেল? এই ভেবে আশেপাশে তাকালো রিয়াদ, কিন্তু না, কোথায় দেখতে পেল না রিয়াদ তানজুকে। তানজু তো সেই দূর থেকে দৌড়ে আসছে তার দিকে। রিয়াদ তাকিয়ে আছে তানজুর দিকে। আস্তে আস্তে দূর থেকে দৌড়ে অনেকটা কাছে চলে এলো তানজু রিয়াদের দিকে। রিয়াদ শুধু তাকিয়ে আছে তানজুর দিকে, কিন্তু কিছু বলছে না, কেমন যেন তার মুখ দিয়ে কোনো কথাই বের হচ্ছে না। তানজু দৌড়ে আসতে আসতে একদম রিয়াদের কাছে চলে আসলো, তারপর দু হাত মুঠো করে এগিয়ে তানজু রিয়াদের দিকে। রিয়াদ কিছু না বুঝেই তার হাত এগিয়ে তানজুর দিকে, কিন্তু তানজু রিয়াদের হাতে কিছুই না, কারণ তানজুর হাত ফাঁকা, অকারণেই দু হাত মুঠো করে রেখেছিল তানজু। রিয়াদ বিস্ময় নিয়ে তাকালো তানজুর দিকে। রিয়াদের হতাশা দেখে হেসে উঠল তানজু। হঠাৎই তানজু হাসি থামিয়ে দিয়ে রিয়াদের চোখ চেপে ধরল। তারপর সূর্যের দিকে রিয়াদকে ঘুরিয়ে রিয়াদের চোখ থেকে হাত সরিয়ে সূর্যকে মুঠো করে রিয়াদের দিকে তার হাত এগিয়ে। তারপর বলে উঠল তানজু, এই এক ফালি রোদ্দুর তোমায় প্রিয়। লুকিয়ে রেখো তোমায় সেই চিরকুটের আড়ালে, যেই চিরকুট চোখে পড়লেই থেকে থেকে উপচে পড়বে তোমার আমার প্রেমকথন প্রিয়। আর হ্যাঁ, আমায় হারাবে না কিন্তু। এতটুকু বলে দুপুরের কড়া রোদ্দুরের তাপে এক ফালি রোদ্দুর এর আড়ালে হারিয়ে গেল তানজু। বেশ কয়েকবার ডাকল রিয়াদ তানজুকে, কিন্তু তানজু আর আসলো না। তানজু ফিরে না আসায় হতাশ হয়ে যায় রিয়াদ। চিৎকার দিয়ে ডাকল রিয়াদ তানজুকে, কিন্তু তানজু ফিরল না। তানজু ফিরে না আসায় অস্থির হয়ে পড়ল রিয়াদ। ঘেমে একাকার হয়ে গেছে সে, সাথে সাথে কম্বল সরিয়ে বিছানা ছেড়ে উঠে বসল রিয়াদ। আমেরিকার ঠান্ডা আবহাওয়া থাকা সত্ত্বেও ঘেমে একাকার হয়ে গেছে রিয়াদ। আশেপাশে ভালো মতো তাকাতেই রিয়াদ বুঝতে পারল সে এতক্ষণ স্বপ্ন দেখতে ছিল। ঘড়ির কাঁটায় কেবল 5টা 30 বাজে। তবে কি স্বপ্ন দেখেছিলাম আমি? আনমনে কথাটা বলে রিয়াদ কোনো কিছু না ভেবেই রুম থেকে বেরিয়ে চলে যায় তানজুর রুমে। প্রথমে ভেবেছিল হয়তো তানজুর রুম আটকানো, কিন্তু রিয়াদের ভাবনা ভুল প্রমাণিত হলো। হালকা ধাক্কা লাগতেই দরজা খুলে গেল, হয়তো তানজু দরজা আটকাতে ভুলে গেছে। রিয়াদ দৌড়ে তানজুর রুমে ঢুকে তাকালো তানজুর দিকে। কম্বল মুড়ি দিয়ে বেঘরে ঘুমাচ্ছে তানজু। তানজুকে বেঘরে ঘুমোতে দেখে স্বস্তির নিঃশ্বাস ফেলল রিয়াদ। আনমনেই বলে উঠল সে, তাহলে সত্যি সত্যি এতক্ষণ আমি স্বপ্ন দেখতেছিলাম। কিন্তু হুট করে এমন স্বপ্ন কেন প্রিয়সী? কিছুটা হতাশা নিয়ে বলে উঠল রিয়াদ তানজুকে। তবে কি তুমি আমার হয়েও আমার না? আনমনে হুট করেই ভয় এসে গ্রাস করল তাকে। কেন করল বুঝতে পারছে না রিয়াদ। চলবে।